আম্মু, আমার ব্ল্যাক শার্টটা কই? এই তো, এইখানে। ওই, তুই আমার শার্ট প্যান্ট পরছিস কেন? আমার ইচ্ছে তাই। তোর ইচ্ছে মানে? দেখুন, বিয়ের পরে আপনার সবকিছুই তো আমার, তাই এখন থেকেই সবকিছু নিজের জন্য গুছিয়ে নিচ্ছি। কি? কার সাথে বিয়ে? ন্যাকা ষষ্ঠী কেন আমার সাথে? আমাকে কি পাগলা কুকুরে কামড়াইছে যে তোর মতো একটা পিচি শয়তানকে বিয়ে করব? দেখেন, আমায় একদম পিচ্ছি বলবেন না, আমার বয়স 18+ চলতেছে। তাতে কি, তুই আমার থেকে অনেক ছোট। তাছাড়া তুই সম্পর্কে আমার চাচাতো বোন হস। আর বোনকে কেউ কখনো বিয়ে করে? আমি আপনার মায়ের পেটের বোন না, সো বিয়ে করা জায়েজ আছে। তবু আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কি দেখতে অসুন্দর? সেটা না, পরিবারের কেউই আমাদের সম্পর্ক মেনে নেবে না। সবাইকে রাজি করানোর দায়িত্ব আমার। সবাই রাজি হলেও আমি তোকে কখনোই বিয়ে করব না। দেখা যাবে কি করে বিয়ে না করেন। আমি আপনাকে আমার করেই ছাড়বো। আমি আপনার কাপড়গুলো চেঞ্জ করে এসে দিয়ে যাচ্ছি। এই বলেই চলে গেল। পরের দিন রাতে ঘুমানোর জন্য রুমে আসলাম। রুমটা খুব সুন্দর করে সাজানো। আমি জানি এইসব রাত্রেই করেছে। ও আসলে আমার খুব কেয়ার করে। ও আমার চাচাতো বোন হলেও সে সবসময় আমাদের বাসাতেই থাকে। বলতে গেলে পুরো বাড়ি মাথায় করে রাখে। ও আব্বা আম্মুর চোখের মনি হয়ে উঠেছে ইদানিং। এসব কথা ভাবছিলাম, এমন সময় রুমে রাত্রি ঢুকলো। এ নিন আপনার দুধ। টেবিলে রেখে যা। তা বলেন, আপনি আমায় কবে বিয়ে করছেন? জীবনেও করব না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। যা করার আমাকেই করতে হবে। আমার অধিকার আমাকেই বুঝে নিতে হবে। এটা বলে রাতে আমার রুমের দরজা বন্ধ করে দিল। লেহেঙ্গা পরেছিল সে। সেই লেহেঙ্গার এক পাশটা ছিঁড়ে ফেলল। তার কর্মকাণ্ড দেখে আমি অবাক। হেই, তুই এসব কি করছিস? বড় আম্মু, বাঁচাও বাঁচাও! জোরে জোরে চিৎকার করছিল রাতে। তার চিৎকার শুনে আব্বু আম্মু চাচা চাচি দৌড়ে আমার রুমের দরজার সামনে চলে আসলো। এসেই তারা দরজা খোল বলতে বলতে দরজায় নক করতেছিল। রাতে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। তখন সবাই রুমের ভেতর ঢুকে পড়ে। রাতে তখন কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরে বলে, বড় আম্মু, আপনার ছেলে আমাকে একা পেয়ে। তখন আব্বু আমার সাথে যা করলো তা আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। আব্বু খুব জোরে আমার গালে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টা হয়তো একটু বেশি জোরে ছিল, তাই গালের এক পাশটা কেটে গিয়ে রক্ত পড়তে থাকলো। সেটার দিকে আমার দৃষ্টিপাত নেই। আমি চেয়ে আছি আব্বুর চেহারার দিকে। যে আব্বু কোনোদিন আমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সে আব্বু কিনা আজকে আমাকে সন্দেহ করে কোনো কিছু জিজ্ঞেস না করেই আমার গায়ে হাত তুললো। তখন আমি আব্বুকে বললাম, আব্বু, আমি কি করেছি যে আমার গায়ে হাত তুললে? কি করেছিস তুই? ছি, তুই আমার ছেলে সেটা ভাবতেই আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আব্বু, তুমি আমায় ভুল বুঝছো। তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়। তোকে আর কিছু বলতে হবে না, আমরা যা দেখার তা তো নিজের চোখে দেখলাম। তোমরা যা দেখেছো সব ভুল দেখেছো। আর কোনো কথা নয়, এই ফয়সালা আগামীকাল হবে। আমরা কেউ আর এক মুহূর্ত এই চরিত্রহীন ছেলের সামনে দাঁড়িয়ে থাকতে চাই না। এটা বলে আব্বু চলে গেল। তার পেছন পেছন পরিবারের বাকিরাও চলে গেল। আর আমি সেখানেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাত 2:45। আমার চোখে ঘুম নেই। কেন রাতে আমার সাথে এমনটা করলো? আমি না হয় তাকে ভালোই বাসি না, কিন্তু সে তো আমায় ভালোবাসে। আর ভালোবাসা মানে কি ভালোবাসা মানুষটিকে সবার সামনে অপমান করা, সবার সামনে ছোট করা? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ভার্সিটির টপ স্টুডেন্ট হয়েও যে কিনা কোনোদিন মেয়েদের সাথে চোখে চোখ পর্যন্ত রেখে কথা বলেনি, আর সে কিনা একটা মেয়ের সাথে। ছি 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 ছি, কী করে বাকি জীবনগুলো বেঁচে থাকবো নিজের নামের পাশে চরিত্রহীন ধর্ষক এই জঘন্য শব্দগুলো নিয়ে? আব্বা আম্মু যদি বলতো রাত্রিকে বিয়ে করে নিতে, তাহলে আমি মেনে নিতাম। আজ পর্যন্ত আমি তাদের কোনো কথাই অবাধ্য হই নাই। তাছাড়া রাত্রির চেহারাটা যে মায়াবী, আমি কেন, যে কোনো ছেলেই 100% শিওর নির্দ্বিধায় তার জন্য পাগল হয়ে যাবে। তবুও আমি বুঝি না কেন মেয়েটা আমার পিছনেই পড়ে থাকে। এসব কথা ভাবতে ভাবতে আর চোখের পানি ফেলতে ফেলতে চোখটা কখন লেগে গেছে বুঝতেই পারিনি। পরের দিন সকালবেলা সিঁড়ি বেয়ে রুম থেকে নিচে নামছিলাম। দেখলাম সবাই নিচে ড্রয়িং রুমে বসে কি যেন আলোচনা করতেছে। আমায় নিচে নামতে দেখে আবু বলল, এই সিয়াম, এদিকে আয়।
আগামী 15 দিনের মধ্যে আমরা সবাই তোমার আর রাত্রির বিয়ে দেব ঠিক করেছি। কি? না আব্বু, এটা কখনোই সম্ভব না। আমি কখনোই রাত্রিকে বিয়ে করতে পারবো না। চুপ কর বেয়াদব, এমনিতেই এত নিচু একটা কাজ করেছিস। তুই যদি এখন রাত্রিকে বিয়ে না করিস তাহলে মেয়েটার কি হবে? কে মেয়েটাকে বিয়ে করবে? মান সম্মান আর যতটুকু আছে সেটাও কি আর রাখবি না? আমি তখন দেখি রাত্রি আমর সোফার পেছনে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে চেয়ে সবার আড়ালে মুচকি হাসছে। তাকে দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। তার জন্যই আমার জীবনটা আজ এত নিচুতে নেমে এসেছে। সবার সামনে আমার মাথা নিচু হয়ে গিয়েছে। তখন আমি সেখানে আর কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি জানি এখন আমার কোনো কথায় কেউ বিশ্বাস করবে না। রাত্রি সবাইকে নিজের দখলে নিয়ে নিয়েছে। 2 দিন পর। শিয়াম, শোন তো, কি আম্মু, বলো। রাত্রিকে নিয়ে ওর বান্ধবীর বাসায় যা তো। কেন? আজ নাকি রাত্রির বান্ধবীর জন্মদিন, তাই আমি এত রাতে রাত্রিকে একা ছাড়তে সাহস পাচ্ছি না। তুই ওর সঙ্গে যা। আমি পারবো না। ওর বান্ধবীর জন্মদিন, ওকেই যেতে বলো। আমি কেন যাব? ছি শিয়াম, 2 দিন পর যার সাথে তোর বিয়ে তাকে এভাবে একা রাতে কোথাও যেতে দেওয়া ঠিক হবে না। তুমি তো জানো না আম্মু, ও যে ডেঞ্জারাস মেয়ে। রাতে ভূতেরাও ওকে দেখে পালিয়ে যাবে। বড় আম্মু, আমি রেডি, ওনাকে রেডি হয়ে আসতে বলেন। রাত্রি কি একটা ড্রেস পরেছে, ড্রেসটার নাম আমি জানি না। মাথায় হিজাব পরেছে। সব মিলিয়ে রাত্রিকে যা সুন্দর লাগছে বোঝানোর মতো না। আমি যেমন আছি তেমনই ঠিক আছি। মেয়েদের মতো রেডি হতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আদা ময়দা আমি মাখি না। পার্কিং থেকে কার নিয়ে আসবো নাকি বাইকে যাবে? বাইকে। আমার দিকে রাগীভাবে তাকে বললো কথাটা। তো রাত্রিকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম। 1.5 কিলোমিটার রাস্তা। বাইকে গেলে রোমান্টিক ঘটনা যা হয় আপনারা সবাই তো জানেন। জ্যামের কারণে আমি একের পর এক ব্রেক ধরতেছি, আর রাত্রি আমাকে আরও জোরে জড়িয়ে ধরছে। আমার কিন্তু সেই লাগছে। অবশেষে তার বান্ধবীর বাসায় পৌঁছালাম। তুই এসেছিস রাত্রি? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। ও আমার হবু বর, একদম কেউ নজর দিবি না। আমি ও রাত্রিকে রাগানোর জন্য চলো সেলফি তুলি। এমন সময় রাত্রি অনেক রেগে গিয়ে তার বান্ধবীর বাসা থেকে বেরিয়ে গেল। আমি ওর পেছন থেকে অনেকবার ডাকলাম, শোনো না। তখন ভাইয়া, রাত্রি অনেক রেগে গিয়েছে। মেয়েটা কি না কি করে ফেলে, আপনি দেখুন। আমিও আর কোনো কথা না বলে সেখান থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু দূর আসার পর দেখলাম রাত্রি রাস্তার মতো দিয়ে গজগজ করে হাঁটতেছে। আমি গিয়ে তার সামনে বাইকটা থামালাম। সে সাথে সাথেই বাইকে আমার পেছনে উঠে পড়ল। বাইকে দুদিনই চুপ করে আছি, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ কিছুক্ষণ পর মাঝপথেই রাস্তার মধ্যে রাত্রি বলল, এই বাইক থামান। কি হলো? বাসা তো এখনো অনেক দূর। থামান বলছি। আমি বাইকটা থামানোর সাথে সাথেই রাত্রি আমার বাইক থেকে নেমে আমার সামনে এসে বলল, তোর অনেক শখ না সেলফি তোলার? আপনি থেকে তুই? তো কি করে বলবো, দেখি তুই কত সেলফি তুলতে পারিস। এটা বলে রাতে আমাকে জড়িয়ে ধরে একের পর এক কিস করতেছে, আর নিজের হাতে থাকা ফোনটা দিয়ে দুজনকে ক্যামেরা বন্দি করতেছে। তার এসব কর্মকাণ্ড দেখে আমি হতবাক। রাস্তার মাঝখানে সবাই আমাদের দিকে তাকিয়ে বিনা পয়সায় সিনেমা দেখতেছে। ওই, তুই এসব কি করছিস? আপনার মেয়েদের সাথে সেলফি তোলার খুব শখ হয়েছে তাই না? তাই আপনার সাথে সেলফি তুলছি, দেখছি কত সেলফি তুলতে পারেন। তো তোর সেলফি তোলা হয়েছে? হুম তাহলে এবার বাসায় চল। চলেন। আমি বাইকটা স্টার্ট দিলাম। সাথে সাথে রাত্রি আমার বাইকের পেছনে উঠে আমায় পেছন থেকে জড়িয়ে ধরে বসলো। এবার আগে চেয়েও বেশি জোরে জড়িয়ে ধরেছে। আমার শরীরে রাত্রির কোমল ত্বকের স্পর্শ লাগার কারণে আমার পুরো শরীরটা শিহরিত হয়ে উঠছিল। আমার যে কি অসম্ভব ভালো লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশেষে বাসায় চলে আসলাম। তখন মা বলল, কিরে, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি। তাই তো, আমি ওর সাথে কোথাও যেতে চাই না। ওর সাথে জন্মদিনের অনুষ্ঠানে গেলাম, আর ও জন্মদিনের দাওয়াত না খেয়েই চলে আসলো। সাথে আমাকে না খেয়ে চলে আসতে হলো। কিরে রাত্রি, দাওয়াত না খেয়ে চলে আসলি যে? সেটা ওনাকেই জিজ্ঞেস করেন। তখন আমি সেখানে আর কিছু না বলে ওপরে আমার রুমে চলে আসলাম। আমি যদি তখন সেখানে কিছু বলতে যাই তাহলে আমি জন্মদিনের অনুষ্ঠানে যা যা করেছি সব ফাঁস হয়ে যাবে। রাতে কিছু না খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। পরের দিন সকালবেলা, এই শয়তান মেয়ে ওঠ। কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন?
তুই আমার রুমে কেন? আর আমার এভাবে জোরে ধরে ঘুমিয়ে আছিস কেন? আমার হবু স্বামীকে আমি জড়িয়ে ধরে ঘুমাবো না তো কাকে ধরে ঘুমাবো? জোরে ধরেছিস ভালো কথা, কিন্তু আমার লুঙ্গি গেল কই? আমি কি জানি? আসলে আমি রাতে ট্রাউজার পরে ঘুমাই, কিন্তু গতকাল রাতে যা গরম পড়েছিল তখন উপায় না পেয়ে আব্বুর একটা লুঙ্গি নিয়ে পরে ঘুমিয়ে পড়েছিলাম। ফলে শয়তান মেয়েটা আমার ইজ্জতে 13টা বাজিয়ে দিয়েছে। তুই আমার মতো একটা নিরীহ ছেলেকে রাতের বেলা একা পেয়ে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস। এই নেকা কান্না বন্ধ করে তো। যত সব নেকা। রাতের বেলা তো আমার সাথে খুব মজা নিচ্ছিলেন। তুই আমার বোন হয়ে এটা আমার সাথে করতে পারলি? এই চুপ করেন তো। কিচ্ছু করিনি, বুঝেছেন? রাতের বেলায় আপনার দুধ দিতে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনাকে একটু জড়িয়ে ধরেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। কিন্তু আমার পরনে লুঙ্গি গেল কই? এটা সিক্রেট, বলা যাবে না। এটা বলে রাতে একটা দুষ্ট মিষ্টি হাসি দিয়ে আমার রুম থেকে চলে গেল। কম্বলের নিচে আমার গায়ে এখনো কোনো জামা কাপড় নেই। কি যে করি? কোনো মতে বিছানার চাদরটা গায়ে বিছিয়ে ওয়ার্ডরোবটার কাছে গেলাম। সেখানে আমার জামা কাপড় থাকে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, ওয়ার্ডরোব লক করা। চাবিটাও আমার কাছে নেই, চাবিটা রাত্রির কাছে থাকে, কারণ আমার জামা কাপড় সবসময় রাত্রি গুছিয়ে রাখে। চাদরটা এখনও গায়ে রয়েছে। কোনো মতে গায়ে জড়িয়ে রুমের ভেতর থেকে বাইরের দিকে উঁকি দিচ্ছি আর রাত্রিকে ডাক দিয়েছিলাম। এমন সময় ভাবি আমার এমন অবস্থা দেখে। গল্পের শুরুতে সংক্ষিপ্ত পরিচয়ের কারণে বলা হয়নি, আমার একটা কিউট মিষ্টি ভাবিও আছে, আমার ভাই আর বউ। আর আমার ভাইয়া ব্যাংকে চাকরি করে। দেবরজি, পোশাকটাতে তো তোমায় খুব ভালো মানিয়েছে। আমার থেকে একটা শাড়ি এনে দেবো? ভাবি, ভালো হচ্ছে না কিন্তু। আমার এমন অবস্থা দেখে তুমি মজা নিচ্ছ? ভাবি তখন হাসতে হাসতে সেখান থেকে চলে গেল, আর আমি আবার রুমে গিয়ে বসে পড়লাম। তখন রাত্রির উপর খুব রাগ হচ্ছিল। এর কিছুক্ষণ পরেই রাতে আমার রুমে আসলো। তখন আমি বললাম, হই, আমার ওয়ার্ডরোবের চাবিটা দে। দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে হবে। আমি পারবো না। ওকে, তাহলে চাবিও পাবেন না। এমন করিস না রাত্রি, তুই তো আমার আদরের ছোট বোন, আমি তোর সব শর্তে রাজি। গুড বাই। আর শুনুন, আজ থেকে আর আমায় বোন বলবেন না, বউ বলবেন, শুধুমাত্র বউ। বলবোই তো, তুই হলে আমার ডেঞ্জারাস চাচাতো বউ। মনে থাকে জানো। আর এই নিন চাবি, আর শর্তটা পূরণ করুন। সাথে সাথেই আমি রাত্রির কাছ থেকে চাবিটা নিয়ে ওয়ার্ডরোবটা খুলে একটা পেন নিয়ে পড়ে ফেললাম। যদি ওর সাথে রাজি না হতাম তাহলে মনে হয় ইজ্জত সম্মান নিয়ে পৃথিবী নামক গ্রহতে থাকতে পারতাম না। এরপর আর কি, ওর শর্তটা পূরণ করতে হলো। আমি কি ওকে জড়িয়ে ধরে চুমু খাবো? আমি ওর কাছে যাওয়ার সাথে সাথেই নিজে আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করলো। ওর মিষ্টি ঠোঁটের মেইলি মাতাল গন্ধে আমি হারিয়ে গেছি এক অজানা সুখের রাজ্যে। বিকালবেলা আমাকে রাত্রিকে উদ্দেশ্য করে আপু বলল, সিয়াম, বিয়ের তো মাত্র আর 2 দিন বাকি আছে। বিয়ের বাজারগুলো তো আমরা পরিবারের বড়রা মিলে করব। তারপরেও তোদের পছন্দের কিছু কেনাকাটা থাকলে গিয়ে করে আয়। আমার কিছু কেনার নেই। আপনার না থাকলেও আমার আছে, আর আপনি আমার সাথে যাবেন। আমার একা শপিং এ যেতে ভয় লাগে। আমি যেতে পারবো না, তোর কেনাকাটা আছে, তুই যা। বরাব্বু। সিয়াম, তোর কি জ্ঞান বুদ্ধি সব দিন দিন লোপ পাচ্ছে? ও একা কি করে শপিং এ যাবে? বর্তমান দেশের যে অবস্থা, ও একা বের হওয়া সেফ হবে না। তুই ওর সঙ্গে যা। তখন আমিও আব্বুর বাদ্য ছেলের মতো ওকে নিয়ে শপিংয়ে চলে আসলাম। ও একের পর এক দোকান ঘোরাচ্ছে, মেয়েদের পুরনো অভ্যাস আর কি। একের পর এক দোকান ঘুরবে, কিন্তু কিছু কিনবে না। আমিও এক পাশে থাকা একটা জিন্সের দোকান থেকে একটা সানগ্লাস ও একজোড়া নতুন শু দেখছিলাম, কিন্তু বিয়ের কথাটা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। তাই কিছু না কিনেই দোকান থেকে বেরিয়ে পড়লাম। ততক্ষণে রাত্রি শপিং করা শেষ। অবশেষে রাত্রিকে নিয়ে একটা রেস্টুরেন্টে নাস্তা করে বাসায় চলে আসলাম। রাতে যখন ঘুমাতে যাব তখন প্রত্যেক দিনের মতো আজও দুধ নিয়ে আমার রুমে আসলো। তবে আজ শুধু দুধ নয়, তার হাতে অন্য কিছু আছে। এই নিন, এটা আপনার জন্য। এটা কি? আপনার পছন্দের ব্ল্যাক কালারের শার্ট। এটা কখন কিনলি? সেটা আপনার না জানলেও চলবে। আমাকে বিয়ে করে বিয়ের পরে বাইকে ঘুরতে যাওয়ার সময় পরবেন। এখন লক্ষ্মী ছেলের মতো দুধটা খেয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ে। এই বলে রাতে আমার রুম থেকে চলে যায়।
আর আমি দুধটা খেয়েই গভীর ঘুমের দেশে হারিয়ে যাই। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। অবশেষে বিয়ের দিন চলে আসলো। যেহেতু পাত্র আর পাত্রীর বাড়ি একটাই, সেহেতু বিয়ের দিন পুরো বাড়িকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। জানা অজানা আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আসে থাকলো। সবাই আমার আর রাত্রির বিয়েকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই নেই। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। এভাবেই নানা ব্যস্ততার দিনে বেলাটা কাটলো। যখন সন্ধ্যা হয়ে আসলো তখন আমার হার্টবিটটা দ্রুতই বাড়তে থাকলো, কারণ সন্ধ্যা 7টায় বিবাহ পড়ানোর সময় ঠিক করা হয়েছে। আজ রাত্রিকে বসাজে যা সুন্দর লাগছে না বলে বোঝানো যাবে না। ও তো এমনিতেই সুন্দর, কিন্তু আজ বিয়ের বেনারসিতে আরও বেশি সুন্দর লাগছে। আমি 100% নিশ্চিত ভাবে বলতে পারি, আমার গল্পের পাঠক পাঠিকারা রাত্রিকে একবার দেখলেই পাগল হয়ে যাবে। বিনা পয়সায় ওকে দেখে ক্রাশ খাবে, কিন্তু আমি ক্রাশ খাই না। হাজার হলেও আমার চাচাতো বোন, ছোটবেলা থেকেই বোন হিসাবে দেখে আসি। আর আমি শিওর হয়ে বলতে পারি আমার গল্পের পাঠক পাঠিকারা কেউই আমার চাচাতো বোন রাত্রির মতো সুন্দর না, কারণ কেউ রাত্রির মতো হতে পারবে না। তার সৌন্দর্য বর্ণনা করতে গেলে বিরাট একটা বই লেখা যাবে, তবুও শেষ হবে না। অফিসে চলে আসলো সেই মাহেন্দ্রক্ষণ, মানে সন্ধ্যা 7টা বাজতে আর 5 মিনিট। আমার সামনে কাজী সাহেব, পাশে আব্বু, চাচা, বড় ভাইয়া ও অন্যান্য মুরব্বীরা। সেখানে সকলের মধ্যমণি আমি। সবাই আমার দিকে চেয়ে আছে। আমি না পারছি সেখানে থাকতে, আর না পারছি সেখান থেকে উঠে পালে যেতে। তখন কাজী সাহেব বললেন, বাবা সিয়াম, বলো কবুল। আমি কি করব বুঝতে পারছি না। আমি কবুল বলতে পারবো না, কারণ রাত্রিকে আমার পছন্দ না। কিরে সিয়াম, কবুল বল। আব্বুর চিৎকারে ভয়ে আমার মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। আলহামদুলিল্লাহ। এভাবেই পর্যায়ক্রমিক বিবাহের বাকি কাজগুলো সম্পূর্ণ হলো। পাঠক পাঠিকা নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন যে আমার রাত্রি বিয়েটা শেষ পর্যন্ত হলো, কিন্তু এর আমি শোধ নেব। তখন কবুল বলেছিলাম, কারণ আমার তখন কিছুই করা ছিল না। সবাই জানে আমি রাত্রিকে ধর্ষণ করতে চেয়েছি, তাই আমি ওকে বিয়ে করতে বাধ্য। রাত 12টা বাসার ছাদে দাঁড়িয়ে রাতের আকাশের নক্ষত্রগুলো দেখছিলাম আর ভাবছিলাম কি করে রাত্রির মতো একটা প্যারাকে নিয়ে সারাটা জীবন কাটাবো। তখন এত রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছিস? এমনি ভালো লাগছে না। সেটা বললে তো হবে না। আজ তোদের বাসর রাত। মেয়েটা কখন থেকে ঘরে একা বসে আছে? রুমে যা। তখন আম্মুর বাধ্য ছেলের মতো আমার রুমের দিকে এগোতে লাগলাম। আজ নিজের রুমের দিকে যেতে ভয় লাগছে। যখন আমার রুমের দরজার সামনে আসলাম, তখনই ওপাশ থেকে, মামা আজ কিন্তু বিড়ালটা মারতে হবে। বাসর রাতে আবার বিড়াল আসবে কোথা থেকে? মামা ভিতরে গেলে বুঝবা। তখন আর কি আমার ফাজিল বন্ধুরা জোর করে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। আমি রুমের ভেতর ঢুকতেই অবাক হয়ে যাই। আজ নিজের রুমটাই চিনতে পারছি না। আমার রুমটা খুব সুন্দর করে ফুল ও আলো দিয়ে সাজানো। রাত্রি খাটে ঘোমটা দিয়ে বসা ছিল। সেখান থেকে দূরে নেমে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। তখন ওই কি করছিস এসব? ছাড়। কেন সালাম করছি? যেটা বাসরাতে প্রত্যেক স্ত্রীরা তার স্বামীকে করে থাকে। এসব ন্যাকামো বন্ধ কর, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এই বলে আমি বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে চলে আসলাম। তখন, আপনি সোফায় কেন ঘুমাচ্ছেন? খাটে আসুন। আমি সোফাতে ঠিক আছি, তোর সাথে এক বিছানা ঘুমানো অসম্ভব। আপনি যদি খাটে না ঘুমান তাহলে আমিও খাটে ঘুমাবো না। আমি নিজে মেঝেতে শুয়ে পড়লাম। দেখ, এত রাতে মাথা গরম করিস না। তুই আমায় বিয়ে করতে চাইলি, সেটা করেই ফেললি। আমার মতো হ্যান্ডসাম ছেলে, আমার এত ভালো কেরিয়ার, আমার বাবার কোটি কোটি টাকা, সব তো পেয়ে গেলি। এখন আমার কাছে আর কি চাস? আমি কিন্তু আপনাকে সত্যি ভালোবাসি বলেই বিয়ে করেছি। তুই আবার জীবনটা হেল করে দিয়েছিস। তোকে আমি কখনোই মেনে নেব না। আমি ওগুলির সাথে কথা বলে আমাদের ডিভোর্স পেপার রেডি করছি। এ কথা বলার পর রাতে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। আমি তখন তার হাতটা ধরে এক টান দিয়ে ওকে আমার বুকে নিয়ে আসলাম। কই যাস? আমি বড়াম্মুর কাছে যাচ্ছি। কেন? আমার কাছে কেন যাবি? আপনার বিচার দিতে বলবো আপনি আমায় বকে মেরে বাসর ঘর থেকে বের করে দিয়েছেন। প্লিজ প্লিজ এইসব বলিস না। বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত বল? আপনি এখন আমার সাথে খাটে ঘুমাবেন। তখন আমি আর কোনো উপায় না পেয়ে বাদু ছেলের মতো ওর কথায় হ্যাঁ বলে দিলাম।
আরেকটা সমস্যা বাঁধলো। যখন খাটে ঘুমাতে আসলাম, দুজনেই খাটে শুয়ে আছি। তখনই রাত্রি বলল, এই শুনেন না, আবার কি হলো? আমি না এইসব ভারী গয়না আর বেনারসি পরে ঘুমাতে পারছি না। আপনি যদি কিছু মনে না করেন এগুলো খুলে ঘুমাই। আসলে এসব ভারী গহনা আর তো ভারী বেনারসি পরে কেউ ঘুমাতে পারে না। এসব ভারী গহনা টুংটাং আওয়াজে ঘুমিয়ে আসবে না। তখন বললাম, ঠিক আছে, এসব খুলে ঘুমা। আমার কথা শেষ করতে দেরি নাই, রাতের সাথে সাথে তার বেনারসি শাড়িটা আমার সামনেই খুলে ফেললো, সাথে গহনাগুলো। তার এসব কর্মকাণ্ড দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। তারপর আমি একটা চাদর নিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম। তখন আমার সাথে রাত্রিও দ্রুত এসে খাটে ঘুমিয়ে পড়লো। তখন আবার বলল, ওই আরেকটা কথা বলি, রাগ করবে না তো? কি বল? আপনাকে একটু জড়িয়ে ধরে ঘুমাই। না, একদমই না। ওই কি হলো, আবার কাঁদছিস কেন? আপনি খুব পচা, খুব খারাপ। আমি কি এমন করেছি যেভাবে রাগ করছেন? শুধু একটু জড়িয়ে ধরতেই তো চেয়েছিলাম। তোর কাছে মাপ চাই বোন, তুই যা ইচ্ছা তাই কর, তবুও কাঁদিস না। সাথে সাথে রাত্রি আমায় জড়িয়ে ধরলো। মেয়েদের শরীর যে এত নরম তা আগে কখনো জানা ছিল না। হারিয়ে যেতে ইচ্ছে করছিল ওর ভালোবাসার গভীরে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, কারণ আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না। হাজার হলেও ও আমার চাচাতো বোন। নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে কখন যে রাত্রির উষ্ণ পরশে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরের দিন সকালবেলা জানালার কাচের ভেতর দিয়ে সূর্যের আলোর প্রতিফলিত হয়ে চোখের সামনে আসতেই আমার সকালে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দেখি রাত্রি এখনো ঘুমিয়ে আছে। আমার মাথাটা রাত্রি এখনো তার বুকের মধ্যে জোরে চেপে ধরে আছে। মনে হচ্ছে কিছুতেই ও আমাকে ছাড়বে না। আমার প্রতিটা নিঃশ্বাস রাত্রির বুকের মধ্যে গিয়ে পড়ছে, সাথে সাথেই ও কেঁপে কেঁপে উঠছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দেখতে একদম কিউট বাচ্চার মতো লাগছে। আমি এক নজরে মুক্ত নয়নে ওর দিকে চেয়ে আছি। হঠাৎ করে রাত্রির ঘুম ভেঙে গেল। সাথে সাথে রাত্রি বলল, সরি, আমি বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেল। রাতে একটা খুব রোমান্টিক স্বপ্ন দেখছিলাম তো। না ঠিক আছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য চা নিয়ে আসছি। এই বলে রাত্রি রান্নাঘরের দিকে চলে গেল, আর আমি এখনো শুয়ে আছি। কিছুক্ষণ পর রাত্রি চা নিয়ে এসে বলল, এই নিন আপনার চা। দে। তারপর রাতে আমাকে চাটা দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আর আমরা এখনো নিচে যাইনি। দুজন ফ্রেশ হওয়ার পর নিচে যাব। ইতিমধ্যে দুবার ডাক পড়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে যেতে। ততক্ষণে আমি চাটা খাচ্ছিলাম আর আমার ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে বসে গোতাগতি করছিলাম। কিছু সময় পর রাত্রি ওয়াশরুম থেকে গোসল করে টাওয়াল পরে চুলের পানি ছাড়াতে ছাড়াতে বের হলো। ওকে দেখেই আমার মাথা ঘুরতেছে। ওকে দেখতে যা লাগছে না আপনাদের বলে বোঝাতে পারবো না। একমাত্র যারা বিয়ে করেছেন তারাই এই সৌন্দর্যের কথা বুঝতে পেরেছেন। ও তো এমনিতেই সুন্দরী, এমন টাওয়াল পরা ভেজা চুলে ও সৌন্দর্য আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। আমার তখন ইচ্ছে করছিল রাত্রিকে জড়িয়ে ধরে ওর ভালোবাসার নেশায় হারিয়ে যেতে। তখন রাত্রি বলল, এই এমন করে কি দেখছেন? কই না তো। মিথ্যে বলছেন কেন? আপনি আমায় দেখছিলেন। নিজের বউকে নিজে দেখবেন, এতে মিথ্যে বলার কি আছে? তখন আমি সেখান থেকে আর না দাঁড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই, কারণ আমি যদি সে অবস্থায় আর কিছুক্ষণ রাতের সামনে থাকি তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কাজের মেয়ে এর মধ্যে অনেকবার ডেকে গেছে নিচে নাস্তা করতে যেতে। ফ্রেশ হয়ে এসে দুজনেই রেডি হয়ে নিচে নাস্তা করতে চলে গেলাম ডাইনিং টেবিলে। এমনিতেই ডাইনিং টেবিলে সবসময় সবাইকে খাবার সার্ভ করতো রাতের আম্মু। রাতে যেহেতু এখন এবারে নতুন বউ, সেহেতু আম্মু রাত্রিকে খাবার সার্ভ করতে না দিয়ে ডাইনিং টেবিলে আমার সামনে চেয়ারে বসিয়ে দেয়। নাস্তা করছিলাম, এমন সময় আমার গায়ের উপর কারো পায়ের উপস্থিতি টের পেলাম। আমি জানি এটা রাত্রি ছাড়া আর অন্য কেউ নয়। সে নিজের পা দিয়ে আমার পায়ের উপর সুড়সুড়ি দিয়েছে। তখন দেখছি রাত্রি আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। তখন আমি চালাকি করে সেখান থেকে আমার পাটা সরিয়ে ফেলি। কিছুক্ষণ পর ছোট আমর চিৎকার শুনলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে রাত্রি আমার পা ভেবে ভুল করে ওর নিজের আমর পায়ে সুরসুরি দিয়ে ফেলেছে। ফলে ছোট আমর এত চিৎকার। আমি নাচা শেষ করে বাইকটা নিয়ে বাসা থেকে বেরিয়ে যাই বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য। আজ আমাদের বিয়ে হয়েছে 15 দিন হলো। সকালে ঘুমিয়ে আছি,
হঠাৎ অনুভব করলাম বিছানার আমার জামা কাপড় দুটোই ভেজা। তখন শুরু হলো আমার চিল্লানি, ওই শাকচুন্নি, আমার বিছানা ভেজা কেন? আমি কি জানি? তুই জানিস না মানে? সত্যি করে বল, আমার বিছানায় পানি আসলো কি করে? নিশ্চয়ই আপনি রাতের বেলায় বিছানায় হিসু করেছেন। ও বড় আম্মু গো, তোমার এত বড় দামড়া ছেলে বিছানায় হিসু করেছে গো। আমি হাত দিয়ে রাত্রির মুখটা চেপে ধরে বললাম, ও বোন গো, তোর পায়ে পড়ি, চিল্লিয়ে সবাইকে জানিয়ে আমার ইজ্জতের আর 12টা বাজাস না। ওকে, আমি কাউকে বলবো না, যদি আমার জন্য একটা জিনিস আনেন। কি জানিস? লালচুরি। ঠিক আছে, যখন মার্কেটে যাব তখন নিয়ে আসবো, এই বলে রাত্রিকে কোনো মতে সান্ত্বনা দিলাম। যদি তখন এ কথায় রাজি না হতাম তাহলে ইজ্জত নামের জিনিসটা হয়তো আমার আর থাকতো না। আর আমি এটাও জানি যে আমি রাতের বেলায় বিছানায় হিসু করি নাই, কিন্তু রাতে আমার বিছানায় পানি ঢেলেছে, কারণ আমি সকালবেলায় একদমই উঠতে পারি না, তাই রাত্রি এই ব্যবস্থা নিয়েছে। এভাবেই কেটে গেল আরও কিছুদিন। আমার কানাডা যাওয়ার সময়ও ঘনিয়ে আসে, আর মাত্র 7 দিন বাকি আছে। রাতের বেলায় বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই আমার বন্ধু বলল, নেউস তো খা। না দোস্ত, আমি এসব খাই না, আমার বাবা মার করা নিষেধ আছে। তাছাড়া আমি ড্রিঙ্কস করেছি জানলে আমার বউ খুব রাগ করবে। আরে কিচ্ছু হবে না, মাত্র তো 1 গ্লাস। অবশেষে বন্ধুদের জোড়াজুড়িতে খেতে হলো। 1 গ্লাস খাওয়ার পর নেশাগ্রস্ত হয়ে নিজেই একের পর এক বোতল শেষ করতেছি। রাত 12টা। অবশেষে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাথাল অবস্থায় হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। বাসার মেন দরজা খোলা ছিল, তাই একেবারে সিঁড়ি বেয়ে নিজের রুমের সামনে চলে যাই। দরজায় নক করতেই রাত্রির দরজা খুলে দিল। ওকে দেখেই আমি অবাক হয়ে যাই। রাত্রি আজ খুব সুন্দর করে সেজেছে। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, পরনে কালো সিল্কি শাড়ি, সব মিলিয়ে রাত্রিকে এক অপসরি লাগছিল। অবশ্য রাত্রি আমার জন্য প্রত্যেক দিনই এমন করে সাজে। আজ আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমি রাত্রিকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। রাত্রিও মনে করেছিল আমি ওকে ভালোবেসে আপন করে নিতে চাচ্ছি, কিন্তু ও তো জানতো না আমি নেশার ঘরে ওর সাথে এসব করছি। বিছানায় শুয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে রাত্রির বুক থেকে রাত্রির শাড়ির আঁচলটা ফিরে দিই। তখন আমি ওর ঠোঁটে ও সারা গায়ে পাগলের মতো চুমু খেতে শুরু করি। একে একে আমি রাত্রির গা থেকে সব কাপড় খুলে ফেলি। দুজনে আবদ্ধ হয়ে যাই স্বামী স্ত্রীর পবিত্র মিলনে। পরের দিন সকালবেলা ভোরের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। এতক্ষণে নেশাটা অনেকটা কেটে গেছে, কিন্তু আমি কি দেখছি, আমার আর রাত্রির গায়ে কোনো কাপড় নেই, শুধুমাত্র বিছানার চাদরটা দুজনের গায়ের ওপর রয়েছে। তখন গত রাতের ঘটনার কথা মনে পড়তেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কি করলাম? আমি তো রাত্রি জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি কখনোই তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আমার মাথা কোনো কাজ করছে না। রাত্রি এখনও চুপটি করে আমার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে কতই না নিষ্পাপ লাগছে। গত রাতের ঘটনাটা মনে আসতে নিজের ওপর ঘৃণা আসে। হঠাৎ করে রাত্রির ঘুম ভেঙে গেল। তখন বলল, এই আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? না কিছু না। তারপর আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠে জামা কাপড় পরে তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে যাই। রাত্রির সামনে যতই থাকছি ততই নিজেকে ছোট মনে হচ্ছে। বাসার বাইরে কিছু দূরে একটা চায়ের দোকানের সামনে এসে বসলাম। মামা, একটা চা দেন তো। তখন সেখান থেকে চাটা খেয়ে তাড়াতাড়ি বিল মিটিয়ে ফার্মেসিতে চলে গেলাম। ফার্মেসি থেকে একটা দরকারি জিনিস কিনে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসে চলে যাই। রুমে গিয়ে দেখি রাত্রি ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে। তখন রাত্রিকে বললাম, রাত্রি এদিকে শোন। বলেন, কি বলবেন? তখন আমি রাত্রির হাতটা আমার হাতে চেপে ধরে বললাম, বোন, তুই আমায় মাফ করে দে। আমি তো জীবনটা নষ্ট করতে চাইনি। আমি গত রাতে যা করেছি তা নিজের ইচ্ছে করিনি। আমি নেশাগ্রস্ত ছিলাম। আমি বাইরে থেকে আসার সময় ফার্মেসি থেকে এই পিলটা নিয়ে এসেছি। এটা খেলে তোর প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর কেউ কিছু জানতেও পারবে না। প্লিজ তুই আমায় ক্ষমা করে দে। আর গত রাতে যা হয়েছে তা ভুলে যা। এক নিঃশ্বাসে কথাগুলো রাত্রিকে বললাম। আমার কথাগুলো শোনার পর
রাতের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। পিলটা হাতে নিয়ে ও কাঁদতে কাঁদতে রুম থেকে চলে যায়। সেদিনের পর থেকে রাত্রি আর কখনো আমার সামনে আসতো না, যদি বিশেষ কোনো প্রয়োজন না পড়তো। যদি আসতো, আমি কোনো কিছু বললে ও এড়িয়ে যেত। রাতে যখন ঘুমোতে আসতো তখন খাটের মাঝখানে কোলবালিশটা দিয়ে আমার বিপরীত দিকে মুখ করে ঘুমিয়ে পড়তো। এভাবে দিনের পর দিন আমায় অবহেলা এড়িয়ে চলতে শুরু করে। দেখতে দেখতে আমার পড়াশোনার জন্য কানাডা যাওয়ার দিন দিনও চলে আসলো। আজ আমি কানাডা চলে যাচ্ছি। সবাই আমি চলে যাচ্ছি বলে ভারাক্রান্ত মন করে আছে, কিন্তু আমার নজর রাত্রি দিকে। আমি ভেবেছিলাম রাত্রি আজ আমায় আটকাবে। সে এসে বলবে, আপনি যাবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু সে সারাদিনে একটাবারও আমার সামনে আসলো না। আমি আজ চলে যাচ্ছি জেনেও আম্মুকে দিয়ে ওকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু সে কাজ করছে, আসতে পারবে না বলে এড়িয়ে যায়। অবশ্য আসবেই বা কেন? আমি ওর সাথে যা করেছি ও কোনোদিনও আমায় ক্ষমা করতে পারবে না। অবশেষে মন খারাপ করে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গাড়িতে বসে আছি। রাত্রির কথা খুব মনে পড়ছে। এ কয়েকদিনে রাত্রির অবহেলাগুলো আমায় হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আমিও মনের অজান্তে রাত্রিকে ভালোবেসে ফেলেছি। এয়ারপোর্টে চলে আসলাম। রাত 8টায় ফ্লাইট। অবশেষে পাড়ি জমালাম নিজের কেরিয়ারের জন্য নিজের মাতৃভূমি থেকে এই অচেনা দেশে। নতুন দেশ, নতুন মানুষ। 2 বছর লাগবে পিএইচডি কমপ্লিট করতে। পড়াশোনা ভালোই চলছিল। রাত্রির কথা খুব মনে পড়তো, বিশেষ করে যখন একা থাকতাম। প্রত্যেক দিন রাতে আম্মুকে ফোন দিতাম। যখন আম্মুর সাথে কথা বলতাম তখন রাত্রিকে ফোন দিতে বললে ও কথা বলবে না বলে এড়িয়ে যেত। রাত্রির মোবাইলে ফোন দিলে কখনো ফোন ওয়েটিংয়ে বা কখনো ফোন বন্ধ পেতাম। একদিন রাতে আম্মু ফোন দিয়ে বলল, হ্যালো সিয়াম, হ্যাঁ আম্মু বলো। তোর জন্য একটা সুখবর আছে। কি আম্মু? রাত্রি প্রেগনেন্ট। কি? হ্যাঁ রে, এতদিন পর আমি আমার নাতি নাতনির মুখ দেখবো। তাকে নিয়ে আমি সারা দিন খেলবো। আম্মু এখন রাখছি, পরে কল করব। এই বলে আমি ফোনটা রেখে দিলাম। রাত্রির উপর খুব রাগ হচ্ছিল। রাত্রি এত বড় বেমানিটা আমার সাথে করতে পারলো। ওই দিন আমি ওর সাথে যা করেছিলাম সে তো পিল খেয়ে নিয়েছিল। বিজ্ঞানের ছাত্র হয়, আমি যতটুকু জানি পিল খাওয়ার পর কারো প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তার মানে কি রাত্রি অন্য কারোর সাথে? ছি, এই জন্য কি রাত্রি আমাকে এভাবে এড়িয়ে যেত? যখনই ফোন করতাম তখনই তার ফোন ওয়েটিংয়ে পেতাম। ও বলতেই পারতো ও অন্য কাউকে ভালোবাসতো। আমি নিজে ওকে ওর হাতে তুলে দিতাম, কিন্তু সে এভাবে সবার আড়ালে নষ্টামি করছে। আমি কখনোই রাত্রিকে ক্ষমা করব না। এই শেষ আমি দেখেই ছাড়ব। আজ কানাডায় আসি 1 বছর। এখন পর্যন্ত রাত্রির সাথে একটাবারও কথা পর্যন্ত হয়নি। রাতে শুয়ে আছি, তখন আম্মুর ফোন। আসসালামু আলাইকুম আম্মু, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তোর জন্য একটা খুশির খবর আছে। কি আম্মু? তুই বাবা হয়েছিস। আমাদের ঘর আলো করে ছোট্ট একটা রাজকন্যা এসেছে, আমার নাতনি। কথাটা শোনার পর আমার নিঃশ্বাস আটকে যায়, কারণ আমি ভালো করে জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। এটা রাত্রি আর অন্য কারো নষ্টামির ফসল। এভাবে আরও কিছুক্ষণ কথা বলার পর আমি ফোনটা রেখে দিই। এভাবে দেখতে দেখতে আমার পিছিয়ে কমপ্লিট করা হয়ে যায় আর আমি বাড়ি যাচ্ছি। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, প্রায় 2 বছর পর। অবশ্য রেজাল্ট ভালো হওয়ার কারণেই কানাডাতেই জবের অফার আসছিল, কিন্তু আমি না করে দিয়েছি। তাই দেশেই জব করবো বলে ঠিক করেছি। দেশে যে আমাকে যেতেই হবে। শেষবারের মতো রাত্রির মুখোমুখি আমাকে হতেই হবে। আমার কিছু প্রশ্নের জবাব যে তাকে দিতেই হবে। অবশেষে দীর্ঘ 2 বছরের সফর শেষে ফিরে যাচ্ছি নিজ মাতৃভূমিতে। সকাল 10টায় বিমান ল্যান্ড করলো চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। দীর্ঘ 1 ঘন্টা ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতর থেকে বাইরে বের হলাম। পরিবারের সবাই আমাকে দেখা মাত্রই হাত দিয়ে ইশারা দিল। আমি দূর থেকে আব্বুর কোলে একটা বেবি দেখতে পেলাম। কাছে যাওয়ার পর আব্বু বলল, এটা তোর মেয়ে, আমাদের নাতনি সিমরাত। সিমরাত নামটা শুনে আমার বুকটা ধুপ করে উঠল, কারণ বিয়ের আগের রাত্রে আমার প্রায় বলতো যখন আমাদের বিয়ে হবে তখন নাকি আমাদের একটা মেয়ে হবে। মেয়ের নাম হবে সিমরাত। সিয়াম নামের সাথে মিল রেখে বাচ্চা
মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হলো। একদম রাত্রির মতো কিউট পিচ্ছি। পরিবারের সবাই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছে, শুধুমাত্র একজন ছাড়া, যাকে আমার দুই নয়ন খুঁজছে। সে আর কেউ না, রাত্রি। অবশ্য সে আসবেও বা কেন? আমি তো এখন ওর কাছে আর কেউ না, ওর মনের মধ্যে অনেকেও আছে। অবশেষে 3 ঘন্টা লাগলো বাসায় আসতে। আজ আমি আজও বলে পুরো বাড়িতে অনেক খুশির আমেজ। সবাই আমাকে নিয়েই পড়ে আছে। আমাকে দেখে বাড়ির কাজের লোকটি পর্যন্ত দৌড়ে আসলো, শুধু একজন ছাড়া। বাড়িতে সবাইকে দেখছি, শুধুমাত্র রাত্রিকে ছাড়া। আম্মুকে একবার রাত্রির কথা জিজ্ঞেস করতেই আম্মু এড়িয়ে যায়। তখন আম্মু বলে, সিয়াম, তুই এত দূর থেকে জার্নি করে আসছিস, ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। তখন আমি ফ্রেশ হতে আমার রুমের দিকে চলে যাই। রুমের ভেতর ঢুকতেই আমি অবাক হয়ে যাই। আমার রুমটা খুব সুন্দর করে সাজানো, একেবারে আমাদের বাসের রাতের মতো। আমি আরও অবাক হয়ে যাই যখন আমার রুমের মধ্যে একটা পরীকে দেখতে পাই। পরীটা অনেকেও না, এটা হলো রাত্রি। রাত্রি অনেক সুন্দর করে সেজেছে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু মুখটা অনেক মায়াবী লাগছে। আমি রুমে ঢুকে দরজাটা আটকিয়ে দিই। আমি এভাবে দরজা আটকাতে দেখে রাত্রি কিছুটা ভয় পেয়ে যায়। তখন রাত্রি বলল, কেমন আছেন? খুব ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না? কি জিজ্ঞেস করব? তুই কতটা ভালো আছিস দেখতেই তো পাচ্ছি। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? তোর মতো নষ্টা মেয়ের সাথে কথা বলতেই আমার বিবেকে বাজছে। তারপরও তোর কাছে আমার কিছু প্রশ্নের জবাব রয়েছে। কি বলুন? সত্যি করে বল, এই সন্তান কার? কেন আপনার? আর মিথ্যা বলিস না। তোদের মতো নষ্টা মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। কেন এমন করছেন? এই সন্তান আপনার নয়তো কার? আমি ভেবেছিলাম এই কয়েকদিন আপনাকে অবহেলা করলে আপনি আমার ভালোবাসাটা বুঝতে পারবেন, কিন্তু আমি তো জানতাম না যে আপনি আমায় কোনোদিনও ভালোই বাসেননি। আর এই সন্তান আপনার। আমাকে আর আমার সন্তানকে আপনার স্বীকৃতি দিতে হবে না। আমি কাল সকালেই আমার সন্তানকে নিয়ে এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। শুধুমাত্র আজকে রাতটুকু আমায় এই বাড়িতে থাকতে দেন। আরে যা যা, তোর মতো নষ্টা মেয়ের সাথে আমি এমনিতেও আমার বাকি জীবনগুলো কাটাতে চাই না। তোকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিব। এই কথা বলে আমি ফ্রেশ হতে চলে যাই। রাতের বেলা ঘুমানোর সময় একটা বালিশ নিয়ে আমি সোফায় ঘুমাতে চলে যাই, কারণ রাত্রির মতো একটা নষ্টা মেয়ের সাথে ঘুমানো অসম্ভব। অবশ্য এত কিছু হওয়ার পরও রাত্রির সাথে রাতে ঘুমানোর সময় অনেকবার তার সাথে খাটে ঘুমানোর জন্য ডেকেছে, আমি যাইনি। পরের দিন সকালবেলা একটা বাজে স্বপ্ন দেখে খুব সকালে আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু বিছানায় তাকিয়ে দেখি রুমের মধ্যে রাত্রি নাই, সাথে সিমরাতও। তখন আমার গত রাতের কথাটা মনে পড়লো। সাথে সাথে আমি তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে সারা বাড়ি খুঁজলাম, কিন্তু রাত্রি ও সিমরাতকে কোথাও খুঁজে পেলাম না। তখন আমি দৌড়ে আবার রুমে চলে আসলাম। তখন বিছানার ওপর একটা চিঠিতে আমার চোখ পড়লো। চিঠিটা পড়তেই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। চিঠিটা রাত্রি ছিল, যা যা সে আমার জন্য লিখে গেছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় স্বামী, আমি চলে যাচ্ছি। আমি আপনার থেকে এত দূরে চলে যাচ্ছি যাতে আপনি আমায় আর কোনোদিনও খুঁজে না পান। কিন্তু আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখেন। অনেক আশা ছিল আপনার স্ত্রী হয়ে বাকি জীবনটা কাটাবো, কিন্তু সৃষ্টিকর্তা মনে হয় না তা চান। তাই হয়তো শেষ চেষ্টা করেও আপনার ঘর করতে পারলাম না। কি করব বলুন? আপনাকে যে ছোটবেলা থেকেই বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আপনার এত অবহেলার পরেও চেষ্টা করছিলাম আপনার মনে একটু জায়গা করে নিতে, কিন্তু আমি ব্যর্থ। এত কিছু হওয়ার পরেও চাইছিলাম আপনার সন্তানের মুখের দিকে চেয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে, কিন্তু আপনি গত রাতে আমায় যে অপবাদটা দিয়েছেন সেটা আর সহ্য করতে পারলাম না। একজন মেয়ের সবচেয়ে দামি জিনিস হলো তার ইজ্জত। আপনি কিনা স্বামী হয়ে আবার সেই ইজ্জতের উপরে প্রশ্ন তুলছেন, বলছেন সিমরাত আপনার মেয়ে নয়, আবার আর অন্য কারোর নষ্টামির ফসল। জি, আপনার কথাগুলো শোনার পরে আমি সেই মুহূর্তেই
আত্মহত্যা করতাম। শুধুমাত্র পারিনি আমার নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে। আমি মরে গেলে আমার সন্তানের কি হবে? ওকে তো আপনি আপনার সন্তান হিসেবেও মানেনি না। তাই আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে আমাদের ছায়া আপনার জীবনে না পড়ে। আর আপনাকে শেষবারের মতো একটা সত্য কথা বলে যেতে চাই, সিমরাত আপনারই মেয়ে। নেশাগ্রস্ত রাতে আপনি আমার সাথে যা করেছেন তারই ফসল। তখন আমাকে সন্তান না হওয়ার জন্য যে পিল খেতে দিয়েছিলেন, আমি সেই পিলটা খাইনি, ফেলে দিয়েছিলাম। কি করব বলুন? আমাদের কর্মকাণ্ডের ফলটা তো আমার সন্তানকে ভোগ করতে দিতে পারি না। আর আমি সবসময় দোয়া করি আপনি যেন ভালো থাকেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। এতদিন তো সবকিছু আমি খেয়াল রাখতাম, কিন্তু আমি তো আর থাকবো না। আর হ্যাঁ, আমার একটা শেষ অনুরোধ রাখবেন প্লিজ। আপনার মনের মতো কোনো মেয়েকে বিয়ে করে নেবেন যে আপনার খেয়াল রাখবে। আমার হাত দিয়ে কলম আর চলছে না। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইতি, আপনার অপছন্দের নষ্টা বউ। চিঠিটা পড়েই আমি জোরে একটা চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে সবাই দৌড়ে আবার রুমে আসে। তখন আম্মু বলল, কি হয়েছে বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? তখন আমি কাঁদতে কাঁদতে সবার থেকে তাকিয়ে রাত্রি লেখা চিঠিটা এগিয়ে দিলাম। আর চিঠিটা পড়ে সবাই কাঁদে থাকলো। তখন আম্মু বলতে লাগলো, মেয়েটাকে তুই আজ পর্যন্ত একটুও সুখ দিসনি। ও তোকে সত্যি খুব ভালোবাসতো। তুই এমন একজনকে হারিয়েছিস যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো। আর হ্যাঁ, ওই দিন রাত্রি যখন বলল তুই ওকে ধর্ষণ করতে চেয়েছিস, তখন আমরা সবাই তোর কথা কেন শুনতে চাইনি জানিস? কারণ আমরা সবাই চাইছিলাম তোর সাথে রাত্রির বিয়ে হোক। আমরা জানতাম আমাদের ছেলে কোনো মেয়েকে, ধর্ষণ তো দূরে থাক, কোনো মেয়ের সাথে চোখে চোখ রেখে কথাও বলে না। আমরা এটাও জানতাম তুই কখনোই রাত্রির সাথে বিয়েতে রাজি হবি না। তাই আমরা সবাই রাত্রির এই প্ল্যানের সাথে হাত মিলাই। তোকে ধর্ষক বানিয়ে ব্ল্যাকমেল করলে তবেই তুই বিয়েতে রাজি হবি, কারণ একমাত্র রাত্রিই ছিল তোর স্ত্রী হওয়ার যোগ্য। কিন্তু তুই এর মূল্য বুঝতে পারলি না। রাত্রির মতো অমূল্য জীবন সঙ্গিনীকে তুই হারিয়ে ফেলেছিস। এই কথা বলে আমার কাঁদতে কাঁদতে আমার রুম থেকে চলে যায়। চাচা চাচি সহ পরিবারের সবাই একে একে আমাকে দোষারোপ করছে। আমি তাদের কথায় কান না দিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রিকে খুঁজতে। রাস্তায় যাকে দেখছি তাকে রাত্রির ছবি দেখিয়ে জিজ্ঞেস করছি, কিন্তু কেউই রাত্রি খোঁজ দিতে পারলো না। আমি রাত্রিকে পাগলের মতো খুঁজতেই থাকলাম। এদিকে রাত্রি 1 বছরের সন্তান সিমরাতকে কোলে নিয়ে রাস্তার মধ্যে দিয়ে আরমনে হাঁটছিল। আর সিয়ামের সাথে কাটানো পুরনো দিনের কথাগুলো ভেবে চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছিল। আর মনে মনে বলছে, এখন আমি কোথায় যাব? এই শহরে তো আমার চেনা পরিচিত কেউ নেই যে তার কাছে যাব। নিজের বাবা মার কাছে যাব সেটাও তো সম্ভব না। আমার সন্তান নিয়ে আমি কোথায় আশ্রয় নিব? তখন হঠাৎ করে একটা বড় বাস রাত্রির সামনে চলে আসে। যেই মাত্র অ্যাক্সিডেন্ট হবে সেই মাত্র কেউ একজন এসে রাত্রিকে হিরোর মতো বাঁচিয়ে নেয়। তখন বলে, এভাবে কেউ রাস্তার মধ্য দিয়ে হাঁটে আর একটু হলেই তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। দুর্ঘটনায় পড়ে মরে গেলে তো ভালোই হতো। কি হবে নষ্টামের অপবাদ নিয়ে বেঁচে থেকে? অচেনা লোকটি রাত্রিকে একটা থাপ্পড় মেরে বলল, পাগলামি বন্ধ করুন, আপনি কেন মরতে চান? তখন রাতে কাঁদতে কাঁদতে তার সাথে সিয়ামের জীবনে ঘটে যাওয়া সব কিছু খুলে পড়ল। তখন অচেনা লোক বলল, আমি চাই আপনি যদি চান আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারেন। বাড়িতে আমার মার একটা ছোট বোন আছে। আমায় করুণা করছেন? করোনা না, শুধুমাত্র বন্ধু হিসাবে বন্ধুর বিপদে পাশে থাকতে চাই। অবশেষে জয়ের জোড়াজুড়িতে রাত্রি আর জয়ের সাথে যেতে না করতে পারল না। জয়কে দেখে রাত্রির ভালো মানুষই মনে হলো। গল্পে অচেনা লোকটি হলো জয়। পুরো নাম জয় আহমেদ। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, জেগে ইন্ডাস্ট্রিজ মালিক। অবশেষে জয় রাত্রি ও সিমরাতকে নিয়ে তার বাসায় চলে আসলো। তখন জয় বলল, আম্মু দেখো, এ কে এসেছে। কে? এ কি, আমার বৌমা?
যাক বাবা, শেষমেশ কোনো মেয়ে তোর পছন্দ হলো। আম্মু, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। আমি যেমনটা ভাবছি তেমনটা নয় মানে? তখন জয় রাত্রি সম্পর্কে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর জয়ের মা বলল, মা, তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। আজ থেকে আমার 2 মেয়ে, রাত্রি ও নীলা। নীলা হলো জয়ের একমাত্র আদুরে বোন। দেখতে যেমন সুন্দরী তেমনই দুষ্ট। জয়ের মার কথা শুনে রাত্রি আর আবেগ ধরে রাখতে না পেরে জয়ের মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তখন জয়ের মা বলেন, এই পাগলি মেয়ে, একদম কাঁদবি না। দেখি দেখি, আমার দিদি ভাই সিমরাতকে আমার কোলে দাও। এই বলে সিমরাতকে নিয়ে জয়ের মা আদর করতে থাকলো। তখন জয় বলল, মা, আমার পাগলিটা কই? এই তো ভাইয়া, আমি এখানে। আমার পাগলি বোনটা কি করে? এই তো ভাইয়া পড়ছিলাম। এই কি আমার ভাবি? থাক বাবা, তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস। তেমনটা কিছুই নয়। এটা বলে জয় একটা মুচকি হাসি দিয়ে উপরে তার রুমে চলে গেল ফ্রেশ হতে। এভাবে কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে জয় রাত্রিকে জয়ের বিজনেসের কাজে নিজের অ্যাসিস্ট্যান্ট করে নেয়। সাথে সাথে রাত্রিকে ভার্সিটিতেও ভর্তি করিয়ে দেয়। কারণ শ্যামের সাথে বিয়ে হয়ে যাওয়ার কারণে ইন্টার পরে রাত্রি আর ভার্সিটিতে ভর্তি হয়নি। এদিকে আমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সারাদিন এই দিক সেই দিক রাত্রিকে পাগলের মতো খুঁজতে থাকি। আর রাত হলে নেশা করে বাড়ি ফিরি। রুমে গিয়ে সারা রাত রাত্রির ছবি সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কাটিয়ে দেয়। আমার এই অবস্থা দেখে আব্বু আম্মু সহ পরিবারের সবাই চোখে জল ফেলত। থানা পুলিশ করেও তারা রাত্রিকে কোনো খোঁজই পায়নি। ইতিমধ্যে পরিবারের সবাই মিলে আমার কয়েকবার বিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু আমি তাদের সবাইকে পরিষ্কার করে বলে দেই আমি রাত্রির জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। ওইদিকে সারাক্ষণ রাত্রি জয়ের সাথে থাকলেও জয়ের প্রতি তার কোনো ফিলিংস তৈরি হয় না। তার মন পার জুড়ে এখনও সিয়ামই রয়েছে। এভাবে দেখতে দেখতে কেটে যায় 5টি বছর। সবাই এখন রাত্রিকে প্রায় ভুলেই গেছে, আর আমি আগের মতোই রয়েছি। সারাদিন রাত্রিকে খোঁজা আর রাত হলে মাতাল হয়ে বাসায় ফেরা। একদিন হঠাৎ করে শপিং মলে আমি পকেট থেকে ফোনটা বের করে কথা বলছিলাম। তখন পেছন থেকে একটা পিছি মেয়ে বলে উঠল, এই যে আঙ্কেল, আপনার পার্সটা পড়ে গেছে। আমি পেছনে তাকিয়ে দেখি একটা পিছি মেয়ে আমার পার্সটা নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো পকেট থেকে ফোন বের করার সময় পড়ে গিয়েছে। মেয়েটাকে দেখে আমার খুব মায়া হলো। মনে হলো আমার আপন কেউ, বছর কয়েক হবে। তখন আমি বললাম, মামুনি, কি করে বুঝলে এটা আমার পার্স? আমি পড়ে যেতে দেখেছিলাম। তাই? হুম। আর আপনার এই অবস্থা কেন? অপরিষ্কার জামা, লম্বা লম্বা চুল, দাড়ি, দেখতে খুব বাজে লাগছে। আজকে দাড়ি চুল কেটে সুন্দর একটা জামা পরবেন, একদম গুড বয়ের মতো ভালো হয়ে যাবেন। পিচ্ছিটার বাচ্চা বাচ্চা কথাগুলো আমার খুব ভালো লাগলো। হয়তো আমার মেয়ে থাকলেও আচ্ছা এভাবেই শাসন করতো। তখন আমি বললাম, ঠিক আছে মামুনি, আজ থেকে আমি গুড বয়ের মতো ভালো হতে যাব। মামুনি, তোমার নাম কি? তখনই এই সিমরাত, তোমাকে বলেছিলাম না অপরিচিত কারোর সাথে কথা না বলতে? সিমরাত নামটা শুনেই আমার বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। তখনই নীলাকে বললাম, এই বাচ্চা মেয়েটার নাম কি বললেন? সেটা আপনাকে জানতে হবে না। দেখতে তো পুরোই ভাল্লুকের মতো। কোথাকার কোন ছেলে ধরা। এই যে মিস, আমার বর্তমান অবস্থা হয়তো আমাকে দেখতে ভালুকের মতো লাগছে, কিন্তু আমি মোটেও ছেলে ধরা নয়। আপনাদের মতো ভালো করেই চেনা আছে। এই বলে নীলা রাগে গজগজ করতে করতে সিমরাত থেকে নিয়ে গাড়িতে করে চলে যায়। আর আমি সেখানে একদৃষ্টিতে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আর পিছি সিমরাতের বলে যাওয়া কথাগুলো এখনও আমার কানে বাজতেছে। তাই সিদ্ধান্ত নিলাম আজ থেকে নিজেকে চেঞ্জ করে ফেলবো। সবাই এখন থেকে এক নতুন সিয়ামকে দেখবে। ভাবতেই অবাক লাগছে, ভার্সিটির সব মেয়েদের ক্রাশ থাকা ছেলেটা আজ এতটা খারাপ হয়ে গেছে যে দেখতে ভাল্লুকের মতো লাগছে। তাই আর দেরি না করে বাইকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে যাই। আমার এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে পরিবারের সবাই অবাক হয়। সবাই আরও বেশি অবাক হয় আজ আমি নেশা করিনি বলে। তখনই আমি বললাম, আম্মু, আমি কাল থেকে ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করতে চাই। আমার কথা শুনে পরিবারের সবার মুখে হাসি রেখা
হতবাক হতে দেখা যায়। তখনই আম্মু বলে, আমি জানতাম আল্লাহ আমার কথা শুনবে। এতদিন পর তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তখন আমি সেখানে আর না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে আসলাম। আগামীকাল থেকে আমার নতুন করে পথ চলা, ভার্সিটিতে যেতে হবে, তাই কাল সকালের মধ্যেই নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র ছিলাম বলে তাই নিজের পড়া বিদ্যালয়ের লেকচারার হিসাবে জয়েন করার জন্য অর্ডার এসেছিল। তার উপর বিদেশ থেকে পিএইচডি কমপ্লিট করেছি। আগে জয়েন করতে বললেও আমি না করে দিয়েছি। তাই রাতের মধ্যে ভার্সিটির উপাচার্য স্যারের কাছে ফোন করে সব কিছু ব্যবস্থা করে ফেলি আর বলে দিই আমি কাল থেকে জয়েন করব। আমি জয়েন করব শুনে উপাচার্য স্যার খুব খুশি হলেন। পরের দিন সকালবেলা রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হচ্ছিলাম। তখন সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তখন আমি বললাম, তোমরা সবাই এভাবে হা করে তাকিয়ে আছো কেন? ভাই, তোকে দেখে যা লাগছে না বলে বোঝাতে পারবো না। ভার্সিটির যে কোনো মেয়ে তোকে দেখা মাত্রই প্রেমে পড়ে যাবে। আমি আজ কালো কোট টাই কালো শু পরেছি। সব মিলে আমাকে যা লাগছে না বলে বোঝানো যাবে না। কে বলবে না এই হলাম 2 দিন আগে সেই মাতাল আমি। তখন আমি তাদের কথায় পাত্তা না দিয়ে আম্মুকে সালাম করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই ভার্সিটির সব ছেলেমেয়েরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। তখন আমি কারোর সাথে ধাক্কা অনুভব করলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ মেয়েটি আর অনেক কেউ নয়, গতকাল রাতের সেই ঝগড়াটে মেয়েটা। এদিকে নীলা আমাকে দেখা মাত্রই ক্রাশ খেলো। এক কথায় বলতে গেলে প্রথম দেখাই প্রেম। তখন নীলা বলল, আপনি গতকালের সেই ভাল্লুকটা না? আমি সেই ভাল্লুকটাই। আপনি আমাদের ভার্সিটিতে কি করছেন? আর এক রাতের মধ্যে এত পরিবর্তন কি করে? এটা তোমার না জানলেও চলবে। আর আমি ভার্সিটিতে লেকচারার হিসেবে নতুন জয়েন করেছি, সো আমার রেসপেক্ট দিয়ে কথা বলবে। এই বলে উপাচার্য স্যারের অফিসের দিকে চলে যাই। আর নীলা অবাক হয়ে এখনও সেখানেই দাঁড়িয়ে ভাবছে। এইসব কিভাবে সম্ভব? কিছুই তো মাথায় ঢুকছে না। কিছুতেই দুয়ে দুয়ে 4 মেলাতে পারছি না। এক রাতের মধ্যে একটা মানুষের এতটা পরিবর্তন কি করে সম্ভব? তার মধ্যে তিনি নাকি আবার আমাদের ভার্সিটির লেকচারার। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব চিন্তা করছে। ক্লাস শুরু ঘন্টার আওয়াজে নীলার ধ্যান ভাঙলো। তাই সে তাড়াহুড়ো করে নিজের ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে নীলাসহ তার অন্যান্য সহপাঠীরা বসে বসে আড্ডা দিচ্ছিল। তখনই উপাচার্য স্যার ক্লাসের মধ্যে ঢুকলো। তবে তিনি একা না, সাথে আমাকে নিয়ে। সবাই উপাচার্য স্যারকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। তখন উপাচার্য স্যার বললেন, এভরিবডি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো স্যার, আপনি? আমিও ভালো। আজ আমি তোমাদের ক্লাসে কেন এসেছি জানো? নো স্যার। আজ তোমাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিতে আসছি। আজ আমার সাথে যে এসেছে সে হলো সিয়াম আহমেদ। সিয়াম আমাদের ভার্সিটির স্টুডেন্ট ছিল। ও আমাদের ভার্সিটির গর্ব। ও এই ভার্সিটির প্রথম বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। কিছুদিন আগে ও কানাডা থেকে অ্যাপ্লাই কেমিস্ট্রিতে পিএইচডি করে এসেছে। ও আজই আমাদের ভার্সিটিতে নতুন লেকচারার হিসাবে জয়েন করেছে। ও আজ থেকে তোমাদের ক্লাস টিচার। অ্যাপ্লাই কেমিস্ট্রি বিভাগের প্রথম ঘন্টাটা সিয়ামই নিবে। ক্লাসের ছাত্রছাত্রীরা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি যে ভার্সিটির লেকচারার হতে পারি কারো বিশ্বাসই হলো না। আসলে আমার বয়সটা এখনও অনেক কম, দেখে মনে হবে এখনও ভার্সিটির স্টুডেন্ট। ক্লাসের সব মেয়েরা আমার মতো এরকম হ্যান্ডসাম লেকচারারকে দেখে প্রথম দেখাতেই ক্রাশ খেলো। তখন উপাচার্য স্যার আমাকে ক্লাসে রেখে চলে গেলেন। আজ প্রথম দিন হিসাবে সবার সাথে একে একে পরিচিত হচ্ছিলাম। সবাই একে একে নিজেদের পরিচয় দিচ্ছিল। তখন তাকিয়ে দেখি নীলাও এই ক্লাসের মধ্যে। তার মানে নীলা অনার্স 2য় বর্ষের অ্যাপ্লাইড কেমিস্ট্রির স্টুডেন্ট। যখন নীলার পরিচয় দেওয়ার পালা আসলো তখন সে কিছুই বলতে পারছে না, শুধু তোতলাচ্ছিল আর ঘামছিল। ওর এই অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। আর আমি মনে মনে বলছিলাম, কি মেয়েরই বাবা, গতকাল আমার সাথে কত ঝগড়া করছিল, আমার মুখের ওপর কথাগুলো বলছিল, আজ পরিচয় দিতে গিয়ে তোতলাচ্ছে। তারপর আমি কিছু কেমিস্ট্রি বিক্রিয়া আলোচনা করে ক্লাস শেষ করে বেরিয়ে গেলাম। আমি ক্লাস থেকে বেরোনোর সাথে সাথে
কে একজন দৌড়ে আমার সামনে চলে আসলো। তাকিয়ে দেখি নীলা। স্যার, গতকালের ব্যবহারের জন্য আমি সরি। আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে ভালো হয়ে যাও। স্যার, আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন তো? এই মেয়ে, এসব কি করছো? আমার হাত ছাড়ো বলছি। বললাম না ক্ষমা করে দিয়েছি। ধন্যবাদ স্যার। হুম। স্যার, একটা কথা বলবো? কি? স্যার, আপনি দেখতে না অনেক সুন্দর, পুরোই তামিল হিরোদের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি সুন্দর, তোমায় আর বলতে হবে না। স্যার, আপনার নাম্বারটা পেতে পারি? আমি মোবাইল ইউজ করি না, এই বলে আমি সেইখান থেকে চলে আসি। সেদিনের বাকি ক্লাসগুলো ভালো ভালো করে বাসায় চলে আসি। আর এদিকে নীলা ভার্সিটি থেকে যাওয়ার পর শুধু সিয়ামের কথাই মনে পড়ছে সিয়ামের রাগে ওই মায়াবী চেহারার কথা। নীলা বুঝতে পারলো সে আমাকে ভালোবেসে ফেলেছে। তাই নীলা সিদ্ধান্ত নিয়েই নিল, কাল ভার্সিটিতে গিয়ে সে সিয়াম স্যারকে মানে আমাকে প্রপোজ করবে। সে যে করেই হোক আমাকে নিজের করে পেতে চায়। আমার ওপর অন্য কারো নজর পড়ার আগে সে তার মনের কথাটা আমাকে বলে দেবে। আর এদিকে রাত্রি পড়াশোনাও শেষ। সে এখন জয়ের অ্যাসিস্ট্যান্ট নয়, জয়ের বিজনেস পার্টনার। রাত্রি এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, যেমনটা সিয়াম চেয়েছিল। রাত্রি রুমের মধ্যে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। তখন জয়ের মা এসে বলল, মা, আসবো? নিজের মেয়ের রুমে আসতে আবার পারমিশন লাগে? কি করছিলি? এই তো ল্যাপটপে কিছু ফাইল চেক করছিলাম। তুমি কিছু বলবে? তোর কাছে একটা জিনিস চাইবো মা, দিবি? এমন করে বলছো কেন? মাকে ছেড়ে আসার পর তো আপনাকেই মা বলে রেখেছি। আর মা মেয়ের কাছে কিছু চাইবে, মেয়ে তা দিবে না, সে কি কখনো হয়? আমি চাই তোরা জয়ের বিয়ে দিতে। না, এটা কখনোই সম্ভব না। না করিস না মা, আমি তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি। মা, তুমি আমার অতীত সম্পর্কে সবকিছু জানার পরে ওই কথা বলছো? আমি বিবাহিতা, আমার স্বামী সিয়াম। সে আমায় না মানলেও আমি এখনো ওনাকেই স্বামী হিসেবে মানি। তার জায়গায় আমি কখনোই কাউকে দিতে পারবো না। দেখ মা, ছেলে মানুষই করিস না, নিজের জন্য না হলেও তোর এই সন্তানের কথা ভাব। কয়দিন পর ও বড় হবে, তখন ওর বাবাকে জিজ্ঞেস করবে, তখন তুই কি বলবি? তখন এই সমাজ আমার এই সিমরাতি ভাইকে হে করবে রে। তাছাড়া তোকে জয় খুব ভালোবাসে, আমিও এই সম্পর্কে একটা নাম দিতে চাই। মা, আমি তোমার অন্য সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তুমি প্লিজ আমায় এই কাজটা করতে বলো না। আমি এটা পারবো না। দেখ মা, আমি তোকে এখন বিয়ে করতে বলছি না, তুই সময় নে, ভেবে চিনতে পরে তোর মতামত জানাস। তখন রাত্রি দৌড়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। রুমে আসার পর থেকে রাত্রি শুধু সিয়ামের কথাই ভাবতে থাকলো, কি করে সে সিয়ামের জায়গা অন্য কাউকে বসাবে। তাছাড়া জয়ের মা অলরেডি 2 বার হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার বলেছে ওনাকে সবসময় হাসি খুশি টেনশন মুক্ত রাখতে, কারণ আরেকটা বার হার্ট অ্যাটাক হলে ওনাকে বাঁচানো আর সম্ভব না। তাই শেষমেশ নিজের আবেগের কাছে হেরে গেল, সিদ্ধান্ত নিয়ে নিল এই বিয়েতে রাজি হওয়ার কথা। তখনই জয় রাত্রির রুমে ঢুকলো। এটা প্রত্যেক দিনের রুটিন। জয় ঘুমানোর আগে একবার সিমরাতকে আদর করে যায়, আর সিমরাতও এখন মনে করে জয় ওর বাবা। তখন জয় বলল, সিমরাত ঘুমিয়ে পড়েছে। আপনি কি জানেন আপনার মা আমার আর আপনার বিয়ে ঠিক করেছে? এর জন্যই কাঁদছেন? মায়ের সব কথা ছাড়ুন তো, মা এরকমই। মাকে আমি আপনার সমস্যাটা বুঝে বলবো, আপনি চিন্তা করবেন না। বুঝিয়ে বললেই কি হবে? আপনার কথা শুনে যদি মায়ের আবার কিছু হয়ে যায় তখন নিজেকে ক্ষমা করতে পারবেন? সেটার জন্যই তো সবসময় কিছু বলতে ভয় পাই। আপনি যদি চান আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি আর মা যেটা ভালো বুঝেন, আমি এসবের মধ্যে নেই। কারণ জয় রাত্রিকে ভালোবেসে ফেলেছে। রাত্রিকে কোনো কিছু বলতে পারে না ভয়ে। যদি রাত্রি রাগ করে তাদের ছেড়ে চলে যায়। বিয়ে করব, তবে একটা শর্তে। কি আমি শর্ত? আপনাকে বিয়ে করব ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না। আমরা উপর থেকে সবার সামনে স্বামী স্ত্রী হলেও ভিতরে ভিতরে আমরা আগে যেমন বন্ধুর মতো ছিলাম তেমনই থাকবো। ঠিক আছে, আপনি যেমনটা চান তেমনটাই হবে। তখন জয় ঘুমন্ত অবস্থায় সিনবাতের কপালে একটা চুমু খেয়ে রাত্রির রুম থেকে চলে যায়। আর রাত্রি ভাবতে থাকলো, এবারে মানুষগুলো এত ভালো কেন? পরের দিন সকালবেলা আজ নীলা খুব সকাল সকাল ভার্সিটিতে চলে আসলো, কারণ সে আজকেই
আমাকে প্রপোজ করবে। আজ নীলা ভার্সিটিতে শাড়ি পরে আসে, পরনে নীল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে কালো টিপ, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, সব কিছু মিলিয়ে নীলাকে একটা পরী লাগছে। সকাল 10টা, আমার ভার্সিটি যাওয়ার সময় হয়ে গিয়েছে। নীলা ভার্সিটিতে কয়েকটা বান্ধবীকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার আসার অপেক্ষায়। আমি গেট দিয়ে ভার্সিটিতে ঢুকতেই নীলা আমার সামনে এসে হাঁটু কেটে বসে একেবারে ফিল্মি স্টাইলে সবার সামনে প্রপোজ করে। আই লাভ ইউ সিয়াম, আই রিয়েলি লাভ ইউ। তুমি কি আমায় একটু ভালোবাসবে? তুমি কি আমায় তোমার বাবুর আম্মু করবে? নীলার এমন কর্মকাণ্ড দেখে ভার্সিটির সবাই অবাক হয়ে যায়। তখন আমি রেগে গিয়ে খুব জোরে নীলাকে একটা থাপ্পড় মারলাম। তখন আমি বললাম, এই মেয়ে, পেছুটা কি আমায়? হ্যাঁ, দুদিন ভালো করে কথা পর্যন্ত হয়নি, এর মধ্যে বলছো ভালোবাসো? ভালোবাসা কি এত সস্তা? তুমি আমার অতীত সম্পর্কে কিচ্ছু জানো না, জানলে কখনো এই কথা বলতে পারতে না। আমি আপনার অতীত সম্পর্কে কিচ্ছু জানি না, আর জানতেও চাই না। আমি আপনাকে ভালোবাসি, এটাই আমার কাছে যথেষ্ট। এটা ভালোবাসা না, এটা ভালো লাগা, মোহ, যেটা দুদিন পর কেটে যাবে। আমার ভালোবাসা এত অল্প নয় যে তার মোহ দুদিনেই কেটে যাবে। কিছু না হয় বাধে দিলাম, কিন্তু আমি তো তোমার স্যার। স্যারকে কেউ কখনো লাভ করতে পারে? কোন সংবিধানে আছে যে স্যারের সাথে প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো করা যাবে না? জানি না, কিন্তু তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি স্যার। আপনি আমার ভালোবাসা একদিন ঠিকই বুঝতে পারবেন। আপনাকে আমি আমার করেই ছাড়বো। এই কথা বলে নীলা কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটি থেকে চলে যায়। আমি নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকি। আমার মাথার উপর দিয়ে এত কিছু বয়ে গেল। আমি কোনো কিছু বোঝার আগে আমি জানি নীলা একজন খুব ভালো স্টুডেন্ট। এখন যদি সে এসব প্রেম ভালোবাসা এগুলো নিয়ে পড়ে থাকে তাহলে তার কেরিয়ার শেষ হয়ে যাবে। আমাকে যে করে হোক নীলাকে বোঝাতে হবে। তখন আমি সেখান থেকে ক্লাস করাতে চলে যাই। আর এদিকে নীলা কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর ঢুকলো। তখন তার মা বলল, কি হয়েছে মা? তোর চোখে পানি কেন? না, কিছু না। কিছু না মানে? তাহলে তুই কাঁদছিস কেন? বললাম তো আমার কিচ্ছু হয়নি। এই বলে নীলা দৌড়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। তখন নীলার এই অবস্থা দেখে রাস্তায় কিছুটা ঘটকা লাগলো। রাত্রি যখন জয়ের মায়ের পাশে বসে কি যেন করছিল, তখন রাত্রি সিঁড়ি বেয়ে নীলার পিছু পিছু নীলার রুমে চলে গেল। নীলার রুমে গিয়ে বালিশ ভিজে কাছে। তখন রাত্রি নীলার রুমে ঢুকে বলল, বোন আমার, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমায় বল। ভাবি, আমি একজনকে ভালোবাসি। আমি যে করেই হোক তাকে নিজের করে পেতে চাই। নীলা বয়স রাত্রি থেকে ছোট, তাই রাত্রি নীলাকে খুব ভালোবাসে। নীলাও রাত্রিকে খুব ভালোবাসে। আর নীলা রাত্রিকে ভাবি বলে ডাকে, কারণ সে জানে যে আজ না হয় কাল রাত্রি তার ভাইয়ের ভাই জয়ের বউ হবে। ও, এই ব্যাপার, কোনো সমস্যা না। আমার বোন কাউকে ভালোবাসে তাকে ভাবে না, সে কি কখন হয়? সমস্যা আছে। আমি ওনাকে ভালোবাসলেও উনি আমাকে ভালোবাসা তো দূর, আমাকে সহ্য পর্যন্ত করতে পারে না। কি? কার এত বড় বুকের পাটা যে আমার বোনের মতো একটা সুন্দরী মেয়ের ভালোবাসা ফিরিয়ে দেয়? ছেলে দেখতে কেমন, কি করে? ও আমাদের ভার্সিটির লেকচারার। দেখতে শুনতে বলতে গেলে মাশাআল্লাহ। এক কথায় বলতে হবে উনি পুরো ইউনিভার্সিটির সব মেয়েদের ক্রাশ। আমি তো প্রথম দেখাই ওনাকে ভালোবেসে ফেলেছি। শেষমেশ স্যারের প্রেমে? তুমি হাসছো ভাবি? আমি ওনাকে না পেলে সত্যিই মরে যাব। চুপ একদম, এসব কথা আর কখনো বলবি না। তোর ভালোবাসার মানুষ তোরই হবে। আমি দেখতেছি কি করা যায়। তারপর রাত্রি নীলার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নীলা রুম থেকে চলে আসে। পরের দিন সকালবেলা, মা, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, আমি জানতাম তুই আমার কথা কখনো ফিরিয়ে দিবি না। আগামী শুক্রবার তোদের বিয়ে দিব। দায়িত্ব আমার আর নীলারই, তোদের কিচ্ছু করতে হবে না। আর একমাত্র ছেলের বিয়ে বলে কথা। তখন রাতে সেখানে আর কিছু না বলে মনটা খারাপ করে নিজের রুমে চলে যায়। আর এদিকে আমার ওপর নীলার অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। প্রত্যেকদিন প্রপোজ করা, আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করা, কিস করা, আর এসব কর্মকাণ্ড আমার অসহ্য লাগতো। ভার্সিটির সবাই নীলার আমার প্রতি এসব পাগলামি দেখে জ্বলত, বিশেষ করে মেয়েদের, কারণ ভার্সিটির প্রায় মেয়েই আমাকে পছন্দ করত। তারপরও নীলাকে কেউ কিছু বলতে পারতো না, কারণ নীলা ছিল
শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের বোন। তাদের ছিল অনেক ক্ষমতা, তাই কেউ কিছু বলতে সাহস করতো না। বিয়ের আর মাত্র 2 দিন বাকি আছে, আমি ভার্সিটিতে ঢুকতেছি। তখন নীলা বলল, স্যার একটু দাঁড়ান, এই নিন কার্ড। আগামী শুক্রবার আমার ভাইয়ার বিয়ে, আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে বিয়েতে। আমি যেতে পারবো না। প্লিজ স্যার, না করবেন না, আমি আপনার জন্য ওয়েট করব। দেখো নীলা, প্লিজ আমায় ছেড়ে দাও, আমি যেতে পারবো না। আমার জীবন থেকে রং অনেক আগে হারিয়ে গেছে, তাই বিয়েবাড়ির মতো এসব হাউসফুল আমার আর ভালো লাগে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতেই হবে। হই, তোর কানে কথা যায় না? তোদের মতো মেয়েদের একটাই সমস্যা, ভালো মতো কথা বললেই হলো, আর কখনো আমার সামনে এইসব কথা শোনাতে আসবি না। আমার কথা শুনে নীলা খুব কষ্ট পায়, তাই সে ক্লাস না করে কাঁদতে কাঁদতে বাসা চলে যায়। নীলার এই অবস্থা দেখে রাত্রি বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? তখন নীলা রাত্রিকে সবকিছু খুলে বলে। সব শোনার পর রাত্রি খুব রেগে যায়। ওই ছেলের এত বড় সাহস! আমার বোর ফেলনা নাকি যে বারবার ওকে এভাবে অপমান করবে? আমি তো তেমন কিছুই বলিনি ওনাকে, শুধু বিয়েতে আসতে বললাম। তার জন্য আমায় এতগুলো কথা শোনালো। উনি কেন বুঝলো না? কেন উনি বুঝেন না যে আমি ওনাকে ভালোবাসি? চোখের জল মুছে ফেল, চল আবার ভার্সিটি যেতে হবে। গিয়ে লাভ হবে না, উনি আসবেন না বিয়েতে। দেখি কি করে না আসে। অবশেষে রাত্রি জোড়াজুড়িতে নিজেদের গাড়িতে করে রাত্রির সাথে ভার্সিটি গেল নীলা। আমি তখন ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ল্যাপটপে কিছু পাঠ রেডি করছিলাম পরবর্তী ক্লাসের জন্য। তখনই নীলা বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস। তারপর দরজার দিকে তাকিয়ে নীলাকে দেখে বললাম, ওই তুমি আবার আসছো? বললাম না আমি বিয়েতে যেতে পারবো না? স্যার আমি একা আসিনি, আমার সাথে তোমার সাথে কে? আমার ভাইয়ার বিজনেস পার্টনার ও আমার একমাত্র হবু ভাবি এসেছে। তখন আমি মানবতার অকারতে ওনাকে ভেতরে নিয়ে আসতে বললাম। সাথে সাথে নীলা রাত্রিকে বাইরে থেকে নিয়ে আবার আমার অফিস রুমে ঢুকলো। আমি তখনও মাথা নিচু করে কাজ করছিলাম। স্যার উনি আমার হবু ভাবি, আপনি বিয়েতে যাবেন না বলে ভাবি নিজেই ইনভাইট করতে এসেছে। তখন আমি মাথা তুলে তার দিকে তাকাতেই আর সে আমার দিকে তাকাতেই দুজনই আকাশ থেকে পড়লাম। দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছি না। দুজনের চোখ দিয়েই বৃষ্টির ফোয়ারা বয়ে যাচ্ছে। কেউ কাছে হারিয়ে ফেলার ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার আনন্দে, আর অন্যজন কাছে ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার পরও তার কাছে ফিরে যেতে না পারার কষ্টে। যখনই সব নীরবতা ভেঙে আমি কিছু বলতে যাব, তখনই সাথে সাথে রাত্রি বলে উঠল, নীলা তুমি একটু বাইরে যাও, তোমার স্যারের সাথে আমার একটু কথা আছে। কেন বাইরে যেতে হবে কেন? তোমাকে বাইরে যেতে বলেছি, বাইরে যাও। তখন নীলা সেখানে আর না দাঁড়িয়ে আমার অফিস রুম থেকে বেরিয়ে গেল। নীলা বাইরে চলে যাওয়ার পর, রাত্রি তুই এতদিন কোথায় ছিলি, কার কাছে ছিলি, আমাদের সবাইকে ছেড়ে? কি হলো, কথা বলছিস না কেন? জানিস এই 5টি বছর তোকে আমি কত পাগলের মতো খুঁজেছি। একটাবার যখন তোকে ফিরে পেয়েছি, তখন কিছুদিন তোকে হারাতে চাই না। বাড়ির সবাই তোর পথে আজও কাঁদে। চল আমরা এখনই বাড়ি যাব। না, এটা কখনো সম্ভব না। কি বলছিস? কেন সম্ভব না? মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমায় ক্ষমা করে দে, তুই বাড়িতে ফিরে চল। অনেক দেরি হয়ে গেছে মিস্টার সিয়াম। আগামী শুক্রবার আমার বিয়ে, তাই আমি চাই আপনি আমার বিয়েতে অবশ্যই আসবেন। আশা করি আপনি বিয়েতে কোনো সিন ক্রিয়েট করবেন না। এসব কি বলছিস রাত্রি? তোর বিয়ে মানে? তুই এখনো আমার বউ, তোর সাথে অন্ধকারে বিয়ে কিছুতে হতে পারে না। সিমরাত আমার আর তোর সন্তান, আমার সিমরাত কোথায়? সিমরাতকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। জন্ম দিলেই সন্তানের বাবা হওয়া যায় না। বাবা হতে হলে ভালোবাসতে জানতে হয়, ভালোবাসার মানুষটির উপরে বিশ্বাস রাখতে হয়। তাছাড়া এখন আমার সাথে যার বিয়ে হতে যাচ্ছে সিমরাত তাকেই তার বাবা বলে জানে। এতটা পাল্টে গেলি রাত্রি? সময় ও পরিস্থিতি মানুষকে পাল্টে যেতে বাধ্য করে। তাছাড়া আমার ননদ নীলা আপনাকে পাগলের মতো ভালোবাসে। আমি চাই আপনি তার পবিত্র ভালোবাসার মর্যাদা দেবেন। আমি কিছুদিন তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তোর জায়গা আমি অন্য কাউকে কোনোদিনও যেতে পারবো না। হাত ছাড়ুন বলছি।
এখানে কেউ আমাদেরকে এভাবে দেখলে খারাপ কিছু ভাববে। আর এই কয়েকদিনে যদি আপনার মনে আমার জন্য সামান্যটুকুও ভালোবাসা তৈরি হয়ে থাকে, তাহলে পারলে আমার একটা কথা রাখবেন। আমি চাই আপনি নীলাকে বিয়ে করুন। সে আপনাকে অনেক সুখে রাখবে। আপনি আমায় যে স্বীকৃতি দেননি, আমার বিশ্বাস আপনি নীলাকে বিয়ে করে সেই স্বীকৃতি দিবেন। আর এটাই আপনার কাছে আমার শেষ চাওয়া। পারলে আমার চাওয়াটুকু পূরণ করে। সেই বলে রাত্রি কাঁদতে কাঁদতে দৌড়ে আমার অবিশ্রাম থেকে বেরিয়ে যায়। বাইরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা গাড়িতে উঠে যায় বাসায় চলে যাওয়ার জন্য। তখন বাইরে থাকা নীলা রাত্রিকে এভাবে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে যেতে দেখে সেও আর সেখানে না দাঁড়িয়ে সোজা রাত্রি পেছন পেছন গাড়িতে উঠে যায়। আর আমি নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকি, একদৃষ্টিতে রাত্রি চলে যাওয়া দেখতে থাকি আর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ছড়াচ্ছে। গাড়িতে নীলা অনেকবার রাত্রিকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে, কাঁদছো কেন? কিন্তু রাত্রি বাসায় যাওয়া পর্যন্ত সারাটা পথ চুপ করেছিল, একটা কথা পর্যন্ত বলেনি। পরের দিন আগামীকাল জয়ের রাত্রি বিয়ে, তাই আজ ইচ্ছে না থাকা সত্ত্বেও রাত্রিকে জয়ের সাথে শপিংয়ে যেতে বাধ্য হলো কি একটা কারণে। তখন আমি সে শপিং মলে যাই। রাত্রি ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করছিল, তখনই হঠাৎ করে, প্লিজ রাত্রি, তুই আমায় ক্ষমা করে দে, তুই বাড়িতে ফিরে চল। হাত ছাড়ুন বলছি। হাত ছাড়বো না, আগে বল তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। তখন রাত্রি খুব জোরে আমার গালে একটা থাপ্পড় মারে। আপনাদের মতো ছোট লোকদের মুখের কথায় কাজ হয় না, তার জন্য এরকম একটা থাপ্পড়ই দরকার। তখন পাশে থাকা জয় এসে আমার শার্টের কলা ধরে বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার হবু বউয়ের হাত ধরেছিস। এসব। তখন জয় আমার গায়ে হাত তুলতে চাইলো, কিন্তু শপিং মলে থাকা অন্য লোকেরা জয়কে থামিয়ে দিয়ে জয়ের রাত্রিকে অন্যদিকে পাঠিয়ে দেয়। রাত্রির কর্মকাণ্ড দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাই। এটাই কি সেই রাত্রি যে আমাকে কোনোদিনও আপনি থেকে তুমি করে পর্যন্ত ডাকেনি? এটাই কি সে রাত্রি যে তার গায়ে আমার হাতের একটু ছোঁয়া পাওয়ার জন্য সবসময় পাগলামি করতো? আর সে কিনা সবার সামনে আমাকে থাপ্পড় মারলো। অন্য একটা ছেলে আমার গায়ে হাত তুলতে দেখেও সে একটিবার তাতে প্রতিবাদও করলো না। আমি জীবনে এতটা অপমান কখনো হয়নি। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। তারপর আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। পরের দিন সন্ধ্যাবেলা, আজ রাত্রি আর জয়ের বিয়ে। কিছুক্ষণ পরেই আমার ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যাবে, এই কথাটা ভাবতেই আবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমাকে যে বিয়েতে যেতেই হবে, হাজার হলেও আমার ভালোবাসার মানুষটি আমাকে ইনভাইট করেছে। আমি খুব সুন্দর একটা গিফট কিনে রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে প্যাক করে নেই। আমি গিফটটা নিয়ে জয়দের বাড়ির সামনে হাজির হই। বিয়ে উপলক্ষে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়। বাড়ির ভেতর সবাই অনেক আনন্দ করছে, কিন্তু আমি কিছুতেই বাড়ির ভেতর ঢোকার সাহস পাচ্ছি না, কারণ একটু পরেই রাত্রি আর জয়ের বিয়ে পড়ানো হবে। বউ সাজে রাত্রিকে আমি কিছুতেই অন্য কারো পাশে দেখতে পারবো না, তাই আমি বাইরের একজন দারোয়ানকে ডেকে তার হাতে গিফটটা দিই এবং বলে দিই যে এই বাড়িতে যার বিয়ে হচ্ছে গিফটটা যেন সেই ম্যাডামটার হাতে দিয়ে দেয়। তারপর আমি সেখান থেকে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বাইকটা স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম। আমাকে বাড়িতে ঢুকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়, কারণ আমি আজ আগের মতো মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসেছি। তখন আম্মু বলে, সিয়াম, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? কিছু না আম্মু, তোমার ছেলে খুব টায়ার্ড মা, তোমার ছেলের বিশ্রামের প্রয়োজন, আর তোমার ছেলে খুব ঘুম পাচ্ছে মা। তখন আমি সেখানে আর না দাঁড়িয়ে মাতাল অবস্থায় দৌড়তে দৌড়তে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে আসলাম। রুমে এসেই আমার রুমের দরজা বন্ধ করে দিলাম। বাইরে থেকে আসার সময় আমি ফার্মেসি থেকে 2 পাতা ঘুমের ওষুধ নিয়ে আসি। তারপর সেখান থেকে 13টা ঘুমের ওষুধ একসাথে খেয়ে নেই। যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা হয়তো জানে 3টার বেশি ঘুমের ওষুধ একসাথে খেলে তাদের সেন্স না ফেরার সম্ভাবনা থাকে, কিন্তু আমি তো একসাথে 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি। আজ আমার খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে অনেকদিন মন ভরে ঘুমাতে পারিনি, তাই সাথে সাথে বিছানায় গায়ে দিয়ে দেই। কিছুক্ষণের মধ্যেই আমি হারিয়ে যাই এক অজানা গভীর ঘুমের আছে। হয়তো এ ঘুম আর কোনোদিনও ভাঙবে না। আর ওইদিকে রাত্রিকে একটা রুমের মধ্যে কিছু পার্লারের লোকেরা বসে সাজাচ্ছিল। তখন দারোয়ান এসে বলল, ম্যাডাম ভেতরে আসবো?
আরে দারোয়ান চাচা জি, আসো, কিছু বলবেন? জি ম্যাডাম, এই গিফটটা বাড়ির বাইরে একটা লোক আপনার হাতে দিয়ে দিতে বলেছিল। আমাকে দিতে বলেছিল? বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো ওনাকে ভিতরে আসতে বলতে? জি ম্যাডাম, আমি বলেছিলাম, কিন্তু ওনার নাকি কি কাজ আছে, তারা দেখিয়ে আমার হাতে গিফটটা দিয়ে চলে গেল। আচ্ছা তুমি যাও। রাত্রি ভাবতে থাকলো কি এমন গিফট যে বাড়ির ভেতরে এসে আমাকে দিতে পারো না, বাড়ির দারোয়ানকে দিয়েই পাঠালো। আর কেই বা দিল যে বাড়ির ভিতরে আসতে পারো না। তখন রাত্রি গিফটটা খুলেই একপাশে রেখে দেয়, কারণ তখন তাকে পার্লারের লোকেরা সাজাচ্ছিল। রাত প্রায় 10টা। আম্মু ডিনার করতে আমাকে ডাকার জন্য আমার রুমে আসলো, কারণ আমি যে কখন সন্ধ্যাবেলা এসে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছি। তাই ডিনার করতে নিচে যাওয়ার জন্য আম্মু রুমের সামনে আসলো। এসে দেখলো দরজা ভেতর থেকে লক করা। তাই আম্মু অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। তারপর আমাকে জোরে জোরে ডাকতে লাগলো। প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে ডাকলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়াই পাচ্ছে না। তখন আম্মু দৌড়ে নিচে চলে গেল এবং কান্না করতে করতে বলতে লাগলো, সিয়ামকে সে কখন থেকে ডেকেই চলেছি, কিন্তু কোনো কথা বলছে না। আম্মুর কথা শুনে আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দৌড়ে আমার রুমের সামনে চলে আসলো। সবাই অনেক ডাকছে ও দরজা ধাক্কাচ্ছে, কিন্তু আমার কোনো রেসপন্সই নেই। সবাই অনেক ভয় পেয়ে গেল, কারণ আমি এর আগে কখনোই এমন করিনি। আমার খুব কাজ ছিল। তখন সবাই মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। তারা হয়তো জানে না যে ভেতরে গিয়ে কোনো লাভই নেই, কারণ আমি যে ঘুমিয়েছি সে ঘুম হয়তো আর কোনোদিনও ভাঙার নয়। সবাই মিলে দরজা ভেঙে ফেললো। ভেতরে ঢুকে সবাই দেখছে আমি খাটে খুব সুন্দর করে ঘুমিয়ে আছি। তখন আব্বু সহ সবাই আমার হাত পা মাথা নাড়িয়ে অনেকক্ষণ ডাকলো, কিন্তু কোনো লাভ হলো না। তখন ভাইয়া জোরে একটা চিৎকার দিয়ে বলল, সাথে সাথে সবাই চিৎকার করে কাঁদছিল। আম্মু সেইখানে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের এই আত্মচিৎকার হয়তো আর কখনোই আমি শুনতে পাবো না। রাত্রির কানে হয়তো পৌঁছাবে না এই কান্নার আওয়াজ, কিন্তু আব্বুর মন কিছুতেই মানছে না। তাই সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য আমাকে নিজে কোলে নিয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো আর ভাইয়াকে বলে দেয় গাড়ি বের করার জন্য। এখন সবাই মিলে নিজেদের গাড়িতে করে আমাকে শহরের সবচেয়ে ভালো হসপিটালে নিয়ে আসে। হসপিটালে ঢোকার পর ডাক্তার বলল, এই আপনারা কাকে নিয়ে এসেছেন? এ তো কোনো শ্বাসই নিচ্ছে না। প্লিজ ডাক্তার, আমার সন্তানকে বাঁচান। অন্তত একবার শেষ চেষ্টা করে দেখুন। সিস্টার, ওনাকে এখনই জরুরি বিভাগে ঢোকান। তখন নার্সরা আমাকে ভেতর ঢুকে ফেলে আর বাড়ির সবাই বাইরে বসে কাঁদছিল। এদিকে রাত্রিকে বউ সাজানো শেষ। বিয়েতে সব মেহমান বিভিন্ন কাজে ঠিক সময়ে উপস্থিত হতে না পারায় বিয়েটা একটু দেরিতে পড়ানোর সিদ্ধান্ত নিল। রাত্রি রুমের মধ্যে বসে আছে, তাই রাত্রি আগ্রহ নিয়ে পাশে থাকা গিফটটা হাতে নিল খুলে দেখার জন্য। রাত্রি আস্তে আস্তে গিফটটা খুললো, দেখলো খুব সুন্দর একটা সিল্কের কালো শাড়ি আর একজোড়া লাল চুড়ি। রাত্রি যখন গিফটের প্যাকেটের ভেতর একপাশে একটা চিরকুট দেখতে পেল, চিরকুটের উপর কোনো নাম ঠিকানা লেখা ছিল না, কিন্তু রাত্রি চিরকুটটা খুলে চিরকুটির লেখাগুলো দেখে বুঝতে পারলো গিফটটা আমি পাঠিয়েছি, কারণ আমার হাতে লেখা রাত্রি খুব ভালো করে চিনত। তখন রাত্রি চিরকুটটা পড়তে থাকলো। আমার পাগলি, কেমন আছিস রাত্রি? আশা করি অনেক ভালো আনন্দে আছিস। পাগলি, আজ তোর বিয়ে, কিন্তু কিছুতেই বাড়ির ভেতর ঢোকার সাহস পেলাম না। তোকে যে বসা যে অন্য কারো পাশে দেখতে পারবো না আমি, তাই গিফটটা দারুণকে দিয়েই পাঠালাম। তোর বিয়েতে তেমন কিছু গিফট দিতে পারলাম না, শুধু একটা কালো সিল্কের শাড়ি। আমাদের বিয়ের আগে তুই যখন কালো শাড়ি পরে আমার আশেপাশে ঘুরতে, তখন তোকে দেখে একদম পরীর মতো লাগতো। সেটা তুই বিয়ের পর পরবি। আর হ্যাঁ, একজোড়া লাল চুড়িও আছে গিফটের প্যাকেটের ভেতরে। তুই একবার ভাইনা ধরেছিলি না তোকে লাল চুড়ি কিনে দেওয়ার জন্য, তাই আজ তোর জন্য কিনলাম। যদি আর কোনো দিন কিনে দেওয়ার সুযোগ না হয়, ওই দিন শপিং মলে তুই সবার সামনে আমার গালে থাপ্পড় মারলি। বিশ্বাস কর, আমার একটু কষ্ট হয়নি, কিন্তু কষ্ট আমার তখনই হয়েছে যখন আমার গায়ে একটা ছেলে হাত তুললো আর তুই একটু প্রতিবাদ করলি না। আজ তুই অন্য কারো হয়ে যাচ্ছিস, এটা ভাবতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাই তো চলে যাচ্ছি অনেক দূরে, সেখান থেকে হয়তো আর কেউই কোনোদিন ফিরে আসে না। দীর্ঘ 5টি বছর থেকে পাগলের মতো খুঁজেছি, যখন ফিরে পেয়েছি মনে হলো নিজের প্রাণটাই ফিরে পেয়েছি। কিন্তু ফিরে পাওয়ার পর
তুই যা দিলি তা আমি কখনো কল্পনাও করিনি। আজ আমি খুব ক্লান্ত, আজ আমার বিশ্রামের সময় হয়েছে। আমার সিমরাতকে তোর হাতে দিয়ে গেলাম, ওকে দেখে রাখিস। ওকে আমার মতো খারাপ বাবার পরিচয় কোনোদিনও দিবি না। ও জানো তোর নতুন ভালোবাসার মানুষটি ওর বাবা। আমার হাতে আর বেশি সময় নাই, তোকে আর আমার সন্তানকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু কি করব বল, আমাকে যে যেতেই হবে। আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, তাই কিছু লিখতে পারছি না। আমি দোয়া করি তুই যেন সবসময় ভালো থাকিস। আল্লাহ হাফেজ। হিতি তো পাগল সিয়াম রাত্রি চিরকুটটা পরে চিৎকার করে কাঁদছিল আর বলতে থাকলো, সিয়াম কেন আপনি এটা করলেন? রাত্রি খুব ভয় করতেছে চিরকুটটা পরে, কারণ রাত্রি ভালো করে জানে সিয়াম খুব রাগী ও ইমোশনাল, তাই সে নিজের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। রাত্রি তখন আর একমাত্র রুমের মধ্যে বসে না থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে নেমে গেছে। বাড়ি ভর্তি গেস্ট, সবাই হা করে রাত্রির দিকে তাকিয়ে আছে। রাত্রি তাদের কাউকে পাত্তা না দিয়ে সোজা সবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত্রির পরনে এখনো বিয়ের সাজে লাল বেনারসি পরা। পেছনে সবাই রাত্রিকে অনেক ডাকছে, কিন্তু সে কারো কথা না শুনে বাড়ির বাইরে থাকা তাদের গাড়িতে উঠে গেল এবং ড্রাইভারকে আমার বাসার ঠিকানা দিয়ে বলল, এই ঠিকানায় তাড়াতাড়ি নিয়ে চলো। রাত্রি এভাবে কাউকে কিছু না বলে বিয়ে পড়ানোর একটু আগে হঠাৎ করে বেরিয়ে যেতে দেখে জয় ও রাত্রি পেছন পেছন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আর রাত্রিকে ফলো করছে। রাত্রি গাড়িতে বসে চিন্তা করতে থাকলো, সিয়ামের সত্যি কিছু হয়নি তো? সিয়ামের যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ড্রাইভার চাচা প্লিজ গাড়িটা জোরে চালান না। জোরেই তো চালাচ্ছি ম্যাডাম। অবশেষে রাত্রি গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে চলে আসলো। রাত্রি যেইমাত্র গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর ঢুকতে লাগলো, তখনই আমাদের বাড়ির দারোয়ান চাচা বলল, রাত্রিমা তুমি এতদিন কই ছিলে তুমি? এসব কথা পরে জানতে পারবে, আগে বলো তোমাদের ছোট সাহেব কোথায়? ছোট সাহেব তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? তখন দারোয়ান কাঁদতে কাঁদতে সব কিছু রাত্রিকে খুলে বলল। দারোয়ানের সব কথা শোনার পর রাত্রি ধপাস করে মাটিতে বসে পড়ে আর জোরে আটকা চিৎকার দেয়। তখন আবার বলে, তুমি তুমি জানো ওনাকে কোন হাসপাতালে নিয়ে গেছে? তখন দারোয়ান রাত্রিকে হসপিটালের নাম বলে দেয় আর রাত্রি গাড়িতে করে আবার বেরিয়ে পড়ে সেই হসপিটালের উদ্দেশ্যে। জরুরি বিভাগে বাইরে বসে এখনও আমাদের পরিবারের সবাই কাজ ছিল। আমাকে একটা কেবিনে শিফট করা হয়েছে। তিনি বারবার সিয়াম বলে জ্ঞান হারাচ্ছিলেন। রাত্রি হসপিটালে পৌঁছানো মাত্রই রিসেপশনে সিয়াম আহমেদ নাম জিজ্ঞেস করেই সোজা জরুরি বিভাগের সামনে চলে আসে। রাত্রি তখন সবাইকে দেখে বসে বসে কাঁদছিল। তখন আব্বু বলে, রাত্রি তুই এতদিন কই ছিলি? একে একে এই কথা সবাই রাত্রিকে জিজ্ঞেস করছিল। তখন রাত্রি সবাইকে থামিয়ে দিয়ে বলে, এসব কথা পরে জানতে পারবে। বড়াব্বু বলো না আমার সিয়ামের কি হয়েছে? আমি কিচ্ছু জানি না মা, কেন আমার ছেলেটা এমন করলো। ডাক্তাররা জরুরি বিভাগে ঢুকেছে প্রায় 1 ঘন্টা হলো, এখনো বাইরে আসলো না। তখন ডাক্তার জরুরি বিভাগ থেকে বের হলো। সাথে সাথে আব্বু বলল, ডাক্তার আমার ছেলের কি হয়েছে বলুন না, আমার ছেলেটা বেঁচে যাবে তো? দেখুন, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমি আমার জীবনে এরকম পেশেন্ট কখনো দেখিনি। আমরা মেডিকেল বোর্ডের পুরো টিম প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতে রোগীর জ্ঞান ফেরাতে পারলাম না। কোনো মতে অক্সিজেনের সাহায্যে রোগীর প্রাণটা এখনও বাঁচিয়ে রেখেছি। অক্সিজেন মাস্কের সাহায্যে রোগীর দেহের ভিতর থেকে এক একটা নিঃশ্বাস বের করে আনতে অনেক কষ্ট হচ্ছে। রোগী অলরেডি কোমায় চলে গেছে। ওনাকে আমরা আইসিইউতে শিফট করেছি। আগামী 72 ঘন্টার মধ্যে ওনার সেন্স ফিরলে তো ফিরবে, নাইলে আমাদের কিচ্ছু করার থাকবে না। আপনারা আল্লাহকে ডাকুন। এই বলে ডাক্তার সে এখান থেকে চলে যায়। আর তখনই রাত্রি একটা ব্রেঞ্চে বসে পড়লো আর বলতে থাকলো, হে আল্লাহ, তুমি আমার সাথে এমনটা কিছুতেই করতে পারো না। আমার সিয়ামকে কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। প্রয়োজনে আমার জীবন নিয়ে নাও, তবুও আমার স্বামীর জীবন বাঁচিয়ে দাও। হঠাৎ রাত্রি পেছন থেকে তার কাঁধে কারো হাতের স্পর্শ পেল। পিছনে তাকাতে জয় বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার শিয়ামের কিচ্ছু হবে না। জয় হয়তো বুঝতে পেরেছে যে আমি রাত্রির স্বামী, যাকে রাত্রি এখনো পাগলের মতো ভালোবাসে। সময় যতই যাচ্ছে সবার হার্টবিট ততই বেড়ে চলেছে। যদি 72 ঘন্টার মধ্যে সিয়ামের সেন্স না ফেরে, তাহলে ওকে আর বাঁচানো কিছুতেই সম্ভব না।
অলরেডি 71 ঘন্টা চলে গেছে। সবাই আইসিইউ এর বাইরে বসে কাঁদছিল। তখন ডাক্তার আইসিইউ থেকে বাইরে এসে বলল, আপনাদের জন্য খুশির খবর আছে, রোগীর সেন্স ফিরেছে। কি? আমার স্বামী সেন্স ফিরেছে? প্লিজ ডাক্তার, আমি এক্ষুনি ওনার কাছে যাব। যাবেন? তবে এখন না, 30 মিনিট পর। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। অবশেষে 30 মিনিট পর রাত্রি আমাকে দেখতে ভেতরে এলো। আমি চোখটা মেলে কেবিনে শুয়ে আছি। ভেতরে ঢোকা মাত্রই রাত্রি আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমায় ক্ষমা করে দেন, আমি এমনটা আর কখনো করব না। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছি। এবার রাত্রি কেঁদে দিয়ে আমার পায়ে পড়ে গেছে আর বলছে, প্লিজ আপনি আমায় যা শাস্তি দেওয়ার দেন, তবুও আপনি আমার থেকে মুখ ফিরিয়ে রাখবেন না। আপনার ভাই আমায় একটু জায়গা দেন। এবার আমার আর সহ্য হলো না। রাত্রিকে বুকে টেনে নিলাম। ওর মায়াবী চেহারা দিকে তাকালেই আমি সব কিছু ভুলে যাই। রাত্রির চোখের পানি আমার একদমই সহ্য হয় না। এরপর একে একে আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দেখা করলো। আমাকে এখন একটা নর্মাল কেবিনে শিফট করা হয়েছে। আম্মু এখন একটু সুস্থ। আমার কেবিনের ভেতরে শুধু রাত্রি আছে আমার পাশে বসা। তখনই কেউ একজন হঠাৎ করে দৌড়ে আমার কেবিনে ঢুকে আমায় জড়িয়ে ধরলো। তাকে দেখে নীলা। তখনই নীলা বলল, স্যার, আপনার আপনার কি হয়েছে? নীলা আমাকে জড়িয়ে ধরে আছে দেখে রাত্রি লুচির মতো ফুলতেছে। তখনই আমি সুযোগ বুঝে রাত্রিকে রাগানোর জন্য নীলাকে আমার হাত দিয়ে আরো জোরে জড়িয়ে ধরলাম। আমাকে ছেড়ে জয়কে বিয়ে করো না, এবার ঠেলা বোঝো। রাত্রি এবার সহ্য করতে না পেরে বলল, এটা কি হচ্ছে নীলা? তুমি এভাবে ওনাকে জড়িয়ে ধরে আছো কেন? উনি না তোমার স্যার? রাত্রি আপু, আমি তোমার আর স্যারের সম্পর্কে সবকিছু জেনে গেছি। স্যারই আপনার আগের স্বামী, কিন্তু এই কয়েকদিন আমি স্যারকে খুব ভালোবেসে ফেলেছি। স্যারকে নিয়ে দেখেছি অনেক স্বপ্ন, কিন্তু এটা তো আর কখনোই হবে না। তাই অনেক দূরে চলে যাচ্ছি। আগামীকাল আমার ফ্লাইট। আমি মালয়েশিয়া চলে যাচ্ছি। পড়াশোনা সহ না হয় বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দিব। এই জীবনে হয়তো আর কাউকে ভালোবাসতে পারবো না। তাই যাকে ভালোবেসেছি তাকে যখন পাবো না, তাই অনেক দূরেই চলে যাচ্ছি। কারণ এখানে থাকলে স্যারের মায়ায় বারবার জড়িয়ে যাব। তোমার আর স্যারের সম্পর্কটা কিছুতেই নিজের চোখের সামনে দেখতে পারবো না। তাই তোমাদের থেকে আড়াল হতে চলে যাচ্ছি। রাত্রি আপু, আমার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে দিয়ে যাচ্ছি। ওনাকে সব সময় দেখে রেখো, কখনোই কষ্ট দিও না। এই বলে নীলা কাঁদতে কাঁদতে কেবিন থেকে দৌড়ে পেরিয়ে যায়। কাঁদলে কাঁদুক, তাতে আমার কি। রাত্রি আর আমি স্বামী স্ত্রী, আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসি। নীলাও আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা একতরফা, যেটার মিল কখনোই হওয়া সম্ভব না। আরও 2 দিন হসপিটালে থাকার পর আজ আমাকে রিলিজ করে দেয়। তাই আজ আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। বাড়ি ঢুকবো তখনই আম্মু দরজার সামনে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হলেও তার ছেলের বউ অনেকদিন পর আবার এক হয়ে বাড়িতে ঢুকছে। তাই আম্মু বরণ করে আমাদের ঘরের ভেতর ঢুকালো। ভাইয়া গিয়ে জয়দের বাড়ি থেকে আমার পিছির সিমরাতকে নিয়ে আসে। জয়ের আম্মু আর রাত্রি সম্পর্কে কথা শুনে একটু কষ্ট পেলেও খুশি হয়েছে। আজ নাকি আমাদের বাসর রাত, কারণ আগে আমাদের বিয়ের পর বাসর রাতে আমার আর রাত্রির মধ্যে যা ঘটেছিল বাড়ির সবাই তা জেনে গেছে। তাই সবাই ইচ্ছায় আমার আর রাত্রি আবার নতুন করে বাসর রাত হোক। রাত 11টা। অবশেষে ভাইয়া ভাবি জোর করে আমায় বাসর ঘরে ঢুকিয়ে দিল। অবশ্য আমি আসার সময় আমাদের সাথে ঘোরানোর জন্য সিমরাতকে নিয়ে আসতে চাইলাম, কিন্তু সে এক কথায় না করে দিল। সে নাকি নতুন দিদু পেয়েছে যার সাথে থাকবে। তাই আমি একাই চলে আসলাম। বাসর ঘরে ঢুকে দেখি রাত্রি খাটের মধ্যে বসে যে ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে ভেতরে ঢুকতে দেখে পা তুলে সালাম করলো। তখন আমি বললাম, চলো এবার ঘুমিয়ে পড়ি। কি? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন? আগে লুঙ্গিটা পরে আসেন বলছি। কি? বাসর রাতে লুঙ্গি পরবে কেন? কেন? আপনার লুঙ্গি খোলার জন্য। তাই নাকি? হুম। শুধু কি তুই একাই খুলতে জানিস? আমি খুলে ফেলবো। খুললে খুলবেন, মানে করেছে কে? আমারই তো স্বামী। আর তুই খুলি আমার ডেঞ্জারাস চাচাতো বউ।